3, 2, 1, 0. Start, please. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিএনএসসি কর্তৃক আয়োজিত 13তম টক শোতে সম্মানিত দর্শকবৃন্দ, যারা দেশ বিদেশ থেকে আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি ব্যারিস্টার মারিয়াম খন্দকার। আজকে আমাদের আলোচনার বিষয় সংবাদপত্রের কালো দিবস। আজকে ভার্চুয়াল আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ, জনাব কাদের গনি চৌধুরী, সাংবাদিক, সভাপতি, ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্ট। আরো আছেন জনাব কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক, সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব, এবং সম্মানিত অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান, শিক্ষক, দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের আজ আলোচনায় যুক্ত হওয়ার জন্য জানাচ্ছি স্বাগতম ও ধন্যবাদ। 16 জুন সংবাদপত্রের কালো দিবস। 1975 সালে এই দিনে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাক স্বাধীনতা খর্ব করে বাকশাল কায়েম করার উদ্দেশ্যে 4টি সরকার নিয়ন্ত্রিত পত্রিকা ছাড়া বাকি সব পত্রিকা সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। এই কারণে 1978 সালে অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক কাউন্সিলে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 16 জুনকে সংবাদপত্রের কালো দিবস হিসেবে ঘোষণা করা হয়। গণতন্ত্রের ধারক ও বাহক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনর্বর্তন করে বাকশাল সরকারের অগণতান্ত্রিক কালো ধারা বাতিল করেন এবং সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন। আমি জনাব কাদের গনি চৌধুরী সাহেবের কাছে জানতে চাইব, স্যার, 1975 সালে সংবাদপত্রগুলো বন্ধ করে দিয়ে তথ্য প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা হয়, যা পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনঃপ্রতিষ্ঠা করেন। এর পটভূমি ও বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে আবার সাংবাদিকতার কালো অধ্যায় সূচনার প্রেক্ষাপট যদি আমাদের দর্শকদের কাছে একটু বিস্তারিত আলোচনা করতেন। ধন্যবাদ কাদের গনি চৌধুরী স্যার। ধন্যবাদ মিস্টার মারিয়া, আপনাকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই এই কারণে যে যে জাতির ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে জনসম্মুখে নিয়ে আসার জন্য। আমি আমাদের সহ আলোচকদেরকে ধন্যবাদ জানাই। আমাদের জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, আমাদের সাংবাদিক সাংবাদিক নেতা জনাব কামাল উদ্দিন সবুজ, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী প্রফেসর কামরুল আহসান, যারা আজকে এখানে আলোচনা করবে, যাদের সাথে আমি আজকে এই আলোচনায় আসছি। ধন্যবাদ জানাই ওদেরকে। আপনি যে কথাটি বলছেন, শুরুতেই আপনি অল্পের মধ্যে মোটামুটি কথাটি প্রেক্ষাপটে তুলে ধরেছেন। আমরা যদি একটা জিনিস দেখি যে গণতন্ত্রের এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে কিন্তু গণমাধ্যম। একটা কথা প্রচলিত আছে এবং বাস্তবে যেটা, সেটা হলে স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র একেবারে অপূর্ণাঙ্গ। মত প্রকাশের স্বাধীনতা যে দেশে সীমিত, দেখবেন যে সে সমাজ শুধু অগণতান্ত্রিক নয়, একেবারে হতশ্রী বটে। ওই সমাজে আপনার গণতন্ত্রের ফসল ফলে না, সে সমাজে ভালো থাকে না। এটা আমরা 1975 সালেই দেখেছি। আপনি যদি 1975 সালের কথা বললেন, স্বাধীনতা যে সরকার আপনার গণতন্ত্রের কথা বলে, বাক স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে দেশের দায়িত্ব বা স্বাধীনতা দেশের দায়িত্বভার নিলেন। বিশেষ করে সংবিধানের 39 ধারা, আপনি একজন আইনজীবী, আপনি ভালো করে যাবেন, 39 ধারা স্পষ্ট বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এবং আমাদের গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার কথা বলা আছে। দুর্ভাগ্য হলো সত্য, যারা এই আপনার সংবিধান প্রণয়ন করলেন, যারা এই গণতন্ত্রের কথা বলে দেশ শাসনের ভার নিলেন, তারাই 1975 সালের 16 জুন মাত্র 4টি সংবাদপত্র রেখে সকল সংবাদপত্র বন্ধ করে দিলেন। এবং যে 4টি সংবাদপত্রকে আপনি রাখলেন, সে 4টি সংবাদপত্র কিন্তু অধিগ্রহণ করেছেন, এটা সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে রেখে। বাস্তবিক অর্থে যদি আপনি বলেন, 17 জুন বাংলাদেশ একটা সংবাদপত্র বিহীন, গণমাধ্যম বিহীন কিন্তু দিন ছিল, দিবস ছিল। ওই যে বাংলাদেশের 4টি গভর্নমেন্ট লিফলেট ছাড়া আর কিছু বেরিয়ে, সেদিন বাংলাদেশের মানুষের প্রত্যেকেও কোনো ভালো খবর, কোনো গুরুত্বপূর্ণ খবর কিন্তু সেদিন পারে। আগের যে নিউজগুলো আগের দিনের পত্রিকায় পেয়েছেন,
যেটা মজার মজার সেটা কিন্তু পরের দিনের পত্রিকা আর পাননি। সবগুলো একেবারে পুরো যদি বলি শততারিখ ছিল একটা সংবাদপত্র হিন্দি। এর ফলে কি হলো? এর ফলে যেটা হলো, মানুষ সত্য খবর পাওয়া থেকে বিরত থাকলো। এক কথায় যে মানুষ একটা অন্ধকারে ডুবে থাকলো। দুর্নীতিবাজের উৎপাত বেড়ে গেল, রাজনৈতিক নিপীড়ন খুন খারাপি বেড়ে গেল, অসংখ্য সাংবাদিক বেকার হয়ে পড়লো, গণতন্ত্রহীন হয়ে পড়লো একেবারে বাংলাদেশ। যদিও একদলীয় বাকশালের পর থেকে গণতন্ত্রহীন, একেবারে চূড়ান্ত গণতন্ত্রহীন হয়ে পড়লো এই 16 জুনের পর। কথা বলার অধিকারটুকু আর মানুষের থাকলো না। এটা কি মুজিব সরকারের প্রথম অপকর্ম? না, এটা মুজিব সরকার অপকর্ম না। 1973 সালেও তারা ডিক্লারেশন এন্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট করছিল। 1974 সালে বিশেষ ক্ষমতা আইন করে সংবাদপত্রকে ওরা নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোপরি সব ধরনের চেষ্টা তারা চালিয়েছিল। ভিন্ন মতের পত্রিকাগুলোর উপর পেটিও বাহিনী তারা লেলিয়ে কথা সম্পাদক সাংবাদিক গ্রেপ্তার করা হয়েছিল। আমি যদি সময় খুব বেশি যদি বলি, 1972-75 সালের যদি কিছু ঘটনা আমি বলি, আপনি অবাক হবেন। সেই সময়ে সরকারি পত্রিকা ছিল দৈনিক বাংলা। সেই দৈনিক বাংলার সম্পাদক প্রতিষ্ঠাতা সাহিত্যিক যিনি আবুল কালাম শামসুদ্দিন, তাকে গ্রেপ্তার করে এই সরকার। মিথ্যা অভিযোগে দীর্ঘদিন ধরে যাবত আবার কারাগারে আটকে রাখে পূর্বদের সম্পাদক মাহমুদ হককে। উনি নির্দোষ প্রমাণিত হয়ে আদালতে ফিরে আসার পর তাকে চাকরি দেওয়া হয়নি। সুপ্রিম টেস্ট নামক একটা সম্পাদকীয় লিখেছিলেন বাংলা অভিসংবাদিক নেতা এবং কিংবদন্তি তুল্য আব্দুল সালাম সাহেব, আমাদের সবুজ বাইরে এলাকায় বাড়ি ফেনীতে অনেক বড় সম্পাদক। তিনি কি লিখেছিলেন? তিনি তার সম্পাদকীয় উপসম্পাদকীয় লিখেছিলেন, তড়িৎ নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠন করে সংবিধান রচনার কথা বলেছিলেন উনি। এটা কিন্তু জনগণের দাবি ছিল। তাকে সেদিন চাকরিচ্যুত করা হয় 2012 থেকে। আরেকজন অকুতোভয় আপনার সে সময় সম্পাদক ছিলেন আল মাহমুদ, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি। তাকে তো গ্রেপ্তার করা হলো এবং ওনার যে পত্রিকা সেটা দৈনিক গণকণ্ঠ সেটা বন্ধ করে দেওয়া হয়। মানে এমন ভাবে একটা ফেসিবাদী মিডিয়ার উপর কন্ট্রোল জন্য যা করা সবকিছু করলো। সাপ্তাহিক হলিডে বন্ধ করে ওই পত্রিকার সম্পাদক ছিলেন মাহফুজুল্লাহ সাহেব, সরি এনায়েতুল্লাহ মিন্টু সাহেব, আমাদের খুব পরিচিত জন। ওনাকে গ্রেপ্তার করা হলো কি জন্য জানেন? ঠুনকো একটা অজুহাতে। ওই পত্রিকার একটা চিঠিপত্র কলমে লেখা হয়েছিল জালালাবাদ প্রদেশ চায়। একটু সহ্য হয়নি শেখ মুজিবুর রহমানের। তিনি ওনাকে গ্রেপ্তার করলেন। গ্রেপ্তার করে আমাদের সাংবাদিক নেতারা সেখানে গেলেন ওনার মুক্তির ব্যাপারে কথা বলেন। ওনাদের দেখেই সাথে সাথে ওনারা বললেন, মিন্টুকে তো সিলেট পাঠিয়ে দিয়েছি। তিনি জালালাবাদ প্রদেশ চেয়েছিল না মিন্টু, ওই জায়গায় পাঠিয়ে দিয়েছি। কি পরিমাণ ক্ষোভ খেয়াল করেন শেখ মুজিবুর রহমানের কাছে যখন গেল দেখা সাংবাদিকরা, উনি এই ধরনের ক্ষোভ প্রকাশ করেন। স্পোক্সম্যান একটা পত্রিকা ছিল, মুখপাত্র একটা পত্রিকা ছিল। এই পত্রিকাটা বন্ধ করে এই পত্রিকার সম্পাদক ফয়জুর রহমানকে গ্রেপ্তার করে অমানবিক নির্যাতন চালানো হয়, বন্ধ করে দেওয়া হয়। চট্টগ্রাম থেকে প্রকাশিত ইস্টার্ন এক্সিমিনার নামক একটা পত্রিকা ছিল সেটা। 1973 সালের কথা অনেকের আমাদের জানা আছেন, যাদের বয়স বেশি ওনাদের। 1973 সালে ভিয়েতনাম দিবসে ছাত্রলীগ একটা বিশাল মিছিল বের করে। সেই মিছিলটি পররাষ্ট্র মন্ত্রণালয় তৎকালীন অর্থাৎ এখন বর্তমান জাতীয় প্রেস ক্লাবের কাছাকাছি আসার সাথে সাথে গুলি করে নির্বিচারে পুলিশ সেদিন কাদের মতিউল 3 জন ছাত্রকে হত্যা করে। এবং ওই দিনই এর প্রতিবাদে ডাকসুর শেখ মুজিবুর রহমানের ডাকসুর আজীবন সদস্য সেদিন ছিঁড়ে ফেলা হয়েছিল। ওই দিন একটা বিশেষ পত্রিকা বেরিয়েছিল বিকাল বেলায়, দৈনিক বাংলা। ওই পত্রিকার শেখ মুজিবুর রহমানের নাম মেয়ের আগে বঙ্গবন্ধু শব্দটি লেখা হয়নি কেন, সেজন্য ওই পত্রিকার সম্পাদক এবং উপদেষ্টার সম্পাদকের চাকরিচ্যুত করা হয়। সামান্য এই ঘটনাগুলো ছোট ছোট কারণে। লবণের দাম বেড়ে গিয়েছিল অস্বাভাবিকভাবে, এর জন্য চাঁদপুরের একজন কখনো কিন্তু এমপি হতে পারতেন না যতদিন ভোট হয়েছিল। উনি ওখানে এই সিন্ডিকেট দিয়ে একটা রিপোর্ট করেছিল পূর্বদেশ পত্রিকা। কেন সিন্ডিকেট নিয়ে পূর্বদেশ পত্রিকা নিউজ করেছিল? হোসেন তৌফিক নামে একজন প্রতিনিধি সাংবাদিক, তাকে কোমর বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল জেলে। আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টোকে সফরে আমন্ত্রণ জানানো হয়েছে এমন একটি রিপোর্ট। শেখ মুজিবুর রহমান একটা জনসভায় বলেছিলেন যে আসেন আপনি দেখে যান বাংলাদেশের অবস্থা। সেই রিপোর্টটি করছেন যে তাকে দাওয়াত দেওয়া হয়েছে। এইটার কারণে এখনো বাংলাদেশে বেঁচে আছেন ওই সম্পাদক, আমার এখন হলো নয়াদিগন্তের সম্পাদক, উনি আলমগীর মহিউদ্দিন। উনি বিএসএস এ তখন চাকরি করতেন, তাকে চাকরিচ্যুত করা হয়। এরকম অনেক অনেক সাংবাদিককে সেদিন চাকরি। আরেকটা কথা না বললেন, কবি ফরুক আহমেদ অবিভক্ত পাকিস্তানে বা ভারতের, তিনি কলকাতায় 48 সালের আগে মোহাম্মদিয়া পত্রিকা তিনি সম্পাদক ছিলেন। 48 দেশ বিভাগের পরে
উনি ছাত্রশিক্ষা দেশ বিভাগের পরে উনি চলে আসেন বাংলাদেশে এবং বাংলাদেশের ঢাকা বেতারে উনি চাকরি নেন 1972 সালে। অথচ উনি আমাদের যদি দেখেন পাকিস্তানের বিরুদ্ধে অসংখ্য লেখা লিখেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, ভাষা আন্দোলনের সামনের সারিতে ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি ফরুক আহমেদকে চাকরিচ্যুত করেন 1972 সালে। অনেক সাংবাদিক, কবি, সাহিত্যিকরা অনুরোধ করেছে কিন্তু চাকরি ফেরত দেয়নি। ওই সময় ওনার একটা কন্যা অসুস্থ হয়ে বিনা চিকিৎসা মারা যায় অর্থাভাবে, এবং অর্থাভাবে বিনা চিকিৎসা অসুস্থ হয়ে 1974 সালে মারা যান কবি ফরুক আহমেদ। বাংলাদেশের সাহিত্যিক সাংবাদিকরা তার কবর দেওয়ার জন্য, এক খণ্ড কবরের 3.5 হাত জায়গার জন্য গিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের কাছে, আবেদন নিবেদন করেছে সরকারের কাছে। সেদিনের সরকার বাংলাদেশের অন্যতম প্রধান কবি ফরুক আহমদকে 3.5 হাতের এক খণ্ড কবর পর্যন্ত দেয়নি। সেদিন শাহজাহানপুরে তার বন্ধু আরেকজন কবি বেনজির তাদের পারিবারিক কবরস্থানে তাকে কবর দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এইভাবে ভয়ঙ্কর ভাবে সংবাদপত্রের গলা টিপে ধরার জন্য যা যা করা দরকার সবই করেছিলেন। এরপর খান্তরে তারা কি করছে আপনি জানেন, বাকশাল গঠন করবার সকল সাংবাদিককে বাকশালে যোগ দিতে বাধ্য করা হয়েছিল, এবং সেই সময় অনেক লোক কানতে কানতে আপনার সেখানে বাকশালে যোগ দিয়েছিল। এমন কোনো অপকর্ম ছিল না যা শেখ মুজিবুর রহমান করেন। জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিকরা গিয়েছিলেন, আমাদের এখানে প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট সবুজ বাচেন, সাংবাদিকরা গিয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবের জন্য একটু জায়গা দেওয়া যায়, অর্থাৎ জাতীয় প্রেস ক্লাব এখন যেখানে সেখানকার জায়গাটা যেন জাতীয় প্রেস ক্লাবে নামে দেন। শেখ মুজিবুর রহমান করলেন কি, প্রেস ক্লাবে বলে তোমরা শিল্পকলায় চলে যাও, শিল্পকলা একাডেমিতে জায়গা দিয়ে দিয়েছেন, কিন্তু সাংবাদিকরা সেটা নেয়নি। পরবর্তী জিয়াউর রহমান এসে এই জাতীয় প্রেস ক্লাবের জায়গা দিয়েছেন, এবং বাকিটা খালেদা জিয়া এসে উনি দিয়েছেন 0.99 মনে একর, বাকিটা খালেদা জিয়া এসে দিয়ে 2 একর জায়গা পুরোটা দিয়ে দিয়েছেন এই প্রেস ক্লাব, এবং সেই ভবনটি কিন্তু জিয়াউর রহমান করে দিয়েছিলেন আজকে, কিন্তু শেখ মুজিবুর রহমান এখান থেকে সরিয়ে দিয়ে আপনার শিল্পকলা পাঠিয়ে দিয়েছিল সাংবাদিকদেরকে। জনাব কাদের গনি চৌধুরী স্যার, আমরা আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আমরা আপনার কাছে আবার ফেরত আসবো। এখন আমরা এখন যাবো জনাব কামাল উদ্দিন সবুজ স্যারের কাছে। তো আমি আপনাকে আবার পরবর্তীতে আপনার কাছে আমরা শুনবো, আমরা ফেরত আসবো। তো এখন আমি জনাব কামাল উদ্দিন সবুজ চৌধুরী স্যারের কাছে আমি প্রশ্ন রাখতে চাচ্ছি। এই যে যেটা আমাদের জনাব কাদের গনি চৌধুরী স্যার আমাদের বললেন যে যুগ যুগ ধরেই এই অত্যাচার হয়ে আসছে। আমি বর্তমান সময় নিয়ে একটু কথা বলবো। বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটছে, আমরা সাংবাদিক সাগর রুনির পরিণতি দেখেছি, তাদের হত্যার তদন্ত ও বিচার কার্যক্রম প্রত্যক্ষ করেছি। আপনার কি মনে হয় সাগর রুনি হত্যাকাণ্ড নিয়ে যদি সাংবাদিকগণ আরো শক্ত অবস্থান নিতেন, তাহলে কালের বিবর্তনে সাংবাদিকগণের গ্রেফতার, জেলখানায় মৃত্যু এবং কিছুদিন আগে যে ঘটনাটা আমরা দেখলাম সাংবাদিক রোজিনা ইসলামের, এমন পরিণতি দেখতে হতো না? এগুলো বন্ধ করার সাংবাদিকগণ কি কোনো ভূমিকা রাখতে পারেন, বা এই ব্যাপারে সাংবাদিকগণ কি কি পদক্ষেপ ভবিষ্যতে গ্রহণ করতে পারেন, সে ব্যাপারে যদি একটু বলতেন আমাদের দর্শকদের। জনাব কামাল উদ্দিন সবুজ স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আনমিউট করতে হবে একটু, সবুজ ভাই আনমিউট করতে হবে। মিউট হয়ে আছে। শুনতে পাচ্ছেন? জি জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ আজকের এই আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের সবাইকে, এখানে আরো 2 জন আলোচক বিন্দু আছেন, একজন মডারেটর আছেন, আমি ধন্যবাদ জানাই। এবং আজকের এই অনুষ্ঠান যারা দেশে বিদেশে নানাভাবে দেখছেন, যুক্ত আছেন, তাদের সবাইকে আমি আমার নিজের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। আপনি আমাকে যে প্রশ্ন করেছেন সাগর রুনির যে ব্যাপারটা, আমি আসছি সেখানে। আসলে এর আগে 2-একটা কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে এটা আপনি নিজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব কাদের গনি চৌধুরী সাহেব কিছুটা এটার উপর আলোকপাত করেছেন। বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা বর্ণনা করতে গিয়ে এটা আপনারা সবাই জানেন, এবং বাংলাদেশের মানুষ জানে, যারা এই প্রজন্মের তারাও নিশ্চয়ই জানে যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন 1971 সালের 16 ডিসেম্বরের পরে অল্প মাত্র 3 বছর, 3.5 বছর ওই শাসনামলটা স্থায়িত্ব লাভ করেছিল।
এর মধ্যে আপনি দেখেন কত ঘটনারই না অবতারণা ঘটেছে এই 3.5 বছর সময়ে। একটি জাতির জন্য 3.5 বছর খুব একটা বড় সময় নয়, কিন্তু এত ঘটনার অবতারণা হয়েছে সেগুলো বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলতে হবে। আমি যেটা বলতে চাই যে সে সময় প্রথমেই স্বাধীন বাংলাদেশে, যেই স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য এদেশের 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়েছে, এবং প্রত্যেকটা মানুষ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বাংলাদেশের কিছু ছাড়া, স্বল্প কিছু ছাড়া স্বাধীনতা সংগ্রামের সমর্থন দিয়েছে। তার স্বাধীনতা প্রাপ্তির কিছু দিনের মধ্যেই প্রথমে গণতন্ত্রকে হত্যা করা হলো বাকশাল কায়েমের মধ্য দিয়ে। যখন গণতন্ত্রই হত্যা করা হলো তখন স্বাধীন গণমাধ্যম সেটা আশা করা দুরাশা মাত্র। এবং সেই হিসাবে তখন অবশ্য আমি নিজেই পেশায় আসিনি, আমি তখন স্কুলের ছাত্র। আমার এখনো মনে আছে, আমি এখনো খুবই ছোট তখন। কিন্তু আপনারা এই ইতিহাস সবাই জানেন যে 4টি সংবাদপত্র রেখে বাকি সবগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং 4টি সংবাদপত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণেই ছিল। তবে বাকশালের সেই স্থায়িত্বকালটা খুবই কম সময়ের জন্য ছিল। আজকে 1907 সাল থেকে যদি আমরা দেখি, এর পরবর্তী পর্যায়ের ইতিহাস আমি যাচ্ছি না, তাহলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। পরবর্তী পর্যায়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসেছেন, বাংলাদেশের মানে তারপরে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়েছেন, বাংলাদেশের মিডিয়া আবার সেই স্বাধীনতার স্বাধীনতা খুঁজে পেয়েছেন। সেটা দীর্ঘ অনেক কথা, সেটা আমি যাব না। তো বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু আবার সাংবাদিকতা যে অর্থে বুঝায় জনগণের পক্ষে এবং বাংলাদেশের পক্ষে, সেটা করার সুযোগ পেয়েছিল এবং করেছেও, এবং এটা নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন চলেছেও। 2007 সালে যখন একটা কেয়ারটেকার, আপনারা জানেন সেই মিলিটারি ব্যাক গভর্নমেন্ট আসার পরে 2007 সালে আজ পর্যন্ত 2021 সাল চলছে, এটা একটা ভিন্ন আর একটা অধ্যায়। এবং এই অধ্যায়ে আপনারা দেখেন, আপনি সাগর রুনির কথা বলেছেন, এই অধ্যায়ের মধ্যেই আমি তখন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলাম। সাগর রুনি যখন হত্যাকাণ্ডের শিকার হন, এখানে কাদের গনি ছিল আমার সঙ্গে কমিটিতে, উনি নিজেও জয়েন্ট সেক্রেটারি ছিলেন, উনি নিজেও জানেন। আমরা সবাই একসাথে, শুধু আমরা না, জাতীয় প্রেস ক্লাব এটার মূল উদ্যোগ নিয়েছিলেন। আমি গর্ব করে বলবো, আমাদের জানেন যে আপনাদের ইউনিয়ন, আমাদের যে ইউনিয়ন আছে এটা 2 ভাগে বিভক্ত। আমি সে আলোচনা যাচ্ছি না। জাতীয় প্রেস ক্লাবটা যেহেতু একক একটি সংগঠন, সবাই সংগঠন, জাতীয় প্রেস ক্লাবের এটা মুখ্য এবং বড় ধরনের ভূমিকা ছিল। সভাপতি হিসাবে আমি চেষ্টা করেছি, এবং এই সাগর রুনি আন্দোলনে কিন্তু আমরা দীর্ঘকাল করেছি, এবং রাস্তায় আমরা আন্দোলন করেছি, বক্তৃতা দিয়েছি, আমরা মিছিল করেছি, আমরা অনেক কিছু করেছি। কিন্তু সাগর রুনি আন্দোলনের আমরা এটার কোনো ফল আমরা এখন পর্যন্ত পাইনি, বিচার হয়নি, এবং চার্জশিট পর্যন্ত হয় নাই, আপনারা জানেন। শুধু সাগর রুনি নয়, যেহেতু এটা অনেক বেশি আলোচিত, সাগর রুনি দম্পতি হত্যাকাণ্ড বাংলাদেশে, দেশে এবং বিদেশে, সেই জন্য এটা অত বেশি কথা বলা হয়। কিন্তু এর বাইরেও কিন্তু অনেক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের কথা আমাদেরকে বলতে হবে, তাদের তো বিচার চাই আমরা। সাগর রুনি হত্যা যেমন বিচার চাই, অন্য যেসব সাংবাদিকরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বিচারও তো আমরা চাই। এবং আপনি দেখেন, এই বিচার কিন্তু আমরা কোনো হত্যার বিচার পাই নাই, আমি সাংবাদিকদের কথা বলছি। তো কাজেই বিচার কেন পাই নাই, এবং আপনারা জানেন, এটা আপনারা নিশ্চয় মনে আছে, আমরা কিছুদিনের মধ্যে আমাদের যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের যে আন্দোলনটা চলছিল স্বাধীন গণমাধ্যমের জন্য, সাগর রুনি হত্যার বিচারের দাবি থেকে কেন্দ্র করে আমরা স্বাধীন গণমাধ্যমের জন্য সংগ্রামটা করছিলাম, ফোকাস করে সাগর রুনি দম্পতিকে। এটা কিছুদিনের মধ্যে আমাদের কিছু সাংবাদিক সহকর্মীদের কারণেই এটা হয়তো ভেঙে গেছে। এটা হয়তো উপরের দিকে চাপও থাকতে পারে, আমি সে আলোচনা যাচ্ছি না, সেগুলো আপনারা অনেক কিছুই বুঝে নেন। তো সেই আন্দোলন কিন্তু আমরা আর বেশি দিন চালিয়ে যেতে পারলাম না। এতে হয়েছে কি, আমরা যে স্বাধীন গণমাধ্যমের কথা বলি, অনেক বড় বড় কথা। আজকে আমি একটা কথা বলতে চাই, একজন সাংবাদিক হিসাবে, একজন সাংবাদিক কর্মী হিসেবে আজকে আমাকে নিজেকেও সমালোচনার কাঠগড়ায় দাঁড়াতে, আমার নিজেকেও সমালোচনা করতে হবে এবং কাঠগড়ায় দাঁড়াতে হবে, জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ আমরা সাগর রুনির আন্দোলনটা যেমন চালাতে পারলাম না, এরপরে যখন এই গত 12 বছরে যখন 12-14 বছরে যখন প্রায় 600 সাংবাদিক নির্যাতিত হলো নানাভাবে, তাদের জন্য আমরা কিছু করতে পারলাম না। আমরা প্রতিবাদ করেছি নানাভাবে, বিচ্ছিন্নভাবে, কখনো যৌথভাবে করেছি। এরপরে আপনি দেখেন প্রায়
এখনো অনেক সাংবাদিকের মধ্যে জেল খেটেছেন এবং এখনো অনেক জেলে আছেন। আপনি জানেন যে আমাদের সাংবাদিকদের অন্যতম প্রধান নেতা জনাব রুহুল আমিন গাজী এখনো উনি জেলে আছেন। সাদাত হোসেন সাহেব নামে একজন সাংবাদিক আছেন, উনিও জেলে আছেন। আমরা সংগ্রাম করছি, কিন্তু এখানে একটা জিনিস দেখেন, সাগররুনি আন্দোলনটাকে আমরা যেরকম সবাই মিলে কিছুদিনের জন্য হলো করতে পেরেছিলাম, পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা কোনো সাংবাদিকদের উপরে যখন নির্যাতন আসতো তখন আমরা কিন্তু সেই আন্দোলনগুলো কিন্তু সকল সাংবাদিকরা আমাদের ভিন্ন মত এবং পথের বাইরে মিলে সাংবাদিকরা যে একটা পরিবার এবং স্বাধীন গণমাধ্যম যে আমরা সবাই চাই, আমাদের একটা কারো কারো রাজনৈতিক মত এবং পথ থাকতেই পারে, সে আলোচনা যাচ্ছি না, কিন্তু আমরা তখন হয়ে গেলাম কি রাজনীতির দ্বারা এতটাই প্রভাবিত হলাম, এতটাই আমরা রাজনীতিকে প্রাধান্য দিলাম, স্বাধীন সংবাদপত্র স্বাধীন গণমাধ্যমের কথা বেমালুম ভুলে গেলাম। আমরা কিন্তু রুহুল আমিন গাজীর জন্য সবাই কিন্তু আন্দোলন করছি না। এইভাবে কিন্তু এটা একটা উদাহরণ হিসাবে দিলাম আমি। এভাবে প্রত্যেকটা কিছুই তাই। এবং কিছুদিন আগে দেখেন রুজিনা ইসলাম খুবই আলোচিত হয়েছে দেশে বিদেশে। আমি সে বিস্তারিত যাচ্ছি না। রুজিনা ইসলামের যখন ঘটনাটা ঘটলো, সচিবালয়ে তারকে আটকিয়ে রাখা যাক, অনেক কিছু, সেখানে কিন্তু আমরা কম বেশি আপনারা জানেন যে আমরা একটু রাজনৈতিকভাবে বিভাজিত আছি, ইউনিয়নগতভাবে সাংবাদিকরাও আছে, আবার অনেক নিরপেক্ষ সাংবাদিকও আছেন যারা সাংবাদিকতা করতে চান। কিন্তু রুজিনা ইসলামের ব্যাপারে যেরকম সবাই মনে হয়েছে যে সবাই একত্রে নেমেছি, বিভিন্ন প্ল্যাটফর্ম ভিন্ন কম বেশি আমরা পার্টিসিপেট করেছি, সেটা কিন্তু রুহুল আমিন গাজীর জন্য হয় না। আমি এখানে কিন্তু ব্যক্তি রুহুল আমিন গাজীকে বলছি না, আমি বলছি এই কারণে রুজিনা ইসলামকে উপর অন্যায় করা হয়েছে, এটা যেরকম আমরা সবাই সম্মিলিতভাবে প্রতিবাদ করলাম, এই প্রতিবাদগুলি অন্য সাংবাদিকরা যখন নির্যাতিত হন, জেলে পুরে রাখা হয়, তাদের প্রতিও সবাইকে নেমে আসে করা উচিত। তা না হলে স্বাধীন গণমাধ্যমের যে আন্দোলন সেটা শুধুমাত্র কথাই থেকে যাবে। এবং রুজিনার ইসলামের ব্যাপারে যখন এভাবে নেমে আসলো, আমি কিন্তু আশার আলো দেখতে পেলাম। কিন্তু পরবর্তী পর্যায়ে বা এর আগেও যদি আপনি বিবেচনা করেন, সকল সাংবাদিক তখন আমরা রাজনৈতিকভাবে বিবেচনা করি, উনি কি আমাদের কিনা, উনি আমাদের দলের সঙ্গে সম্পৃক্ত কিনা, আমাদের আদর্শকে সমর্থন করে কিনা, উনি সাংবাদিক কিনা, সেটা কিন্তু আমরা ভাবি না। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, বিশেষ করে গত 12-14 বছর। এর আগেও ছিল, বিভাজন ছিল না আমি বলবো না, কিন্তু এটা আমি বলবো যে এর আগে যখন ইউনিয়ন ঐক্যবদ্ধ ছিল তখনও কিন্তু রাজনীতির বিষয়টা ছিল, কিন্তু সাংবাদিকদের উপর যখন নির্যাতন হতো তখন উনি কোন পক্ষের সেটা ইম্পর্টেন্ট ছিলেন না। সাংবাদিক হিসাবে উনার জন্য সবাইকে মাঠে নামতেন এবং সেভাবে দাবি আদায় হতো। এবং সেই জন্যই সাংবাদিকরা একটা সংঘবদ্ধ শক্তি হিসাবে তারা সেই ক্ষমতা ছিল, সেই ভূমিকা রেখেছে, এবং সেই জন্য সাংবাদিকতা বলেন এবং সাংবাদিক প্রতিষ্ঠানগুলি গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে অনেক শক্তিশালী হয়েছিল। আজকে কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে এই জাতীয় প্রেস ক্লাবের কথা আমি নিজেই নেতৃত্ব দিয়েছি দীর্ঘদিন, সভাপতি, সাধারণ সম্পাদক সহ আর অন্যান্য পদে। আমি বলতে খুবই লজ্জা পাই, আমাকে এই জাতীয় প্রেস ক্লাব কি আগের সেই ভূমিকায় আছে? আমি বলবো, আমাকে ক্ষমা করে দিবেন, আমি বলবো আমার মনে হয় জাতীয় প্রেস ক্লাব সেই ভূমিকা পালন করতে পারছে না। ধন্যবাদ জনাব কামরুদ্দিন শহীদুল স্যার। আমি আরেকটা কথা বলে শেষ করবো। আমার কথাটা হচ্ছে, আমরা যে দেখেন আমরা অবস্থা এমনই দাঁড়িয়েছে যে আমরা শুধু ডমিনেন্ট এলিট, আমরা শুধু পাওয়ার এলিটদের পক্ষেই কিন্তু সাংবাদিকতা করছেন। এখন আর স্বাধীনভাবে সাংবাদিকতা করার কোনো উপায় নেই, কারণ আপনার যদি থাকতো তাহলে দেখেন আমার দেশ বন্ধ হয়ে থাকতো না, দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে থাকতো না, চ্যানেল আই বন্ধ হয়ে থাকতো না, এবং ইসলামিক টেলিভিশন বন্ধ হয়ে থাকতো না। এবং এদের অনেকে আজকে কাজ করতে, অনেক সম্পাদক তারা বিদেশে অবস্থান করছেন। আমি যে কথাটা বলতে চাই, আমাকে 1 মিনিট সময় দেন। সেটা হচ্ছে, আমরা এখন যে পথে এগুচ্ছি সাংবাদিক হিসাবে, এটা কারো আমাদের অনেক সাংবাদিক সহকর্মীরা, অনেক বন্ধুরা হয়তো সরকারের সঙ্গে তাদেরকে সমর্থন করে, তাদেরকে ন্যায় হোক অন্যায়ভাবে হোক সমর্থন করে, তারা হয়তো নিজের হয়তো কিছু সুযোগ সুবিধা হয়তো ব্যাপার থাকলেও থাকতে পারে, আমি জানি না কেন ওনারা করছেন। এতে কিন্তু কোনো কিছু তো চিরস্থায়ী নয়, এবং এতে করে ওনারা যে ক্ষতি করে দিচ্ছেন, এই ক্ষতি ভবিষ্যতে আমি জানি না আমাদের পক্ষে পুষিয়ে নেওয়া সম্ভব হবে কিনা। কারণ
এইভাবে করলে কখনোই স্বাধীন গণমাধ্যমের যে ক্ষতগুলো আছে সেগুলোকে রিপেয়ার করা যায় না। আর যে দেশে গণতন্ত্রই নেই, যে দেশে মানুষের মৌলিক অধিকারই নেই, আপনি দেখেন যেখানে সংবাদপত্রগুলো নিজের মতকে প্রকাশ করতে পারে না, সেজন্য মানুষ, লেখক, সাংবাদিক সহ বিভিন্ন মানুষ তখন ফেসবুকে স্ট্যাটাস দেয়। একজন ফেসবুকে স্ট্যাটাস দিলেও আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে কিংবা আইসিটি অ্যাক্টের অধীনে আপনাকে ধরে নিয়ে যাবে, এবং আপনি জানেন প্রায় 14 বছরের জেল হয়ে যাবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট একটা ধারা আছে। এবং কিছুদিন আগে লেখক এবং আসতেছে মোস্তাক কিন্তু কাস্টোডিয়াল ডেথ হয়েছে, মোস্তাকের কাস্টোডিয়াল ডেথ হয়েছে। আমরা কিন্তু কিছুই করতে পারছি না। আমরা মাঝে মাঝে প্রতিবাদ করছি, সেই প্রতিবাদগুলি এতই ক্ষীণ, এতই মানে অস্পষ্ট, এতই বিভাজিত, এভাবে আমরা নিজেদেরকে নিজে ধ্বংস করে দিচ্ছি। আর সাংবাদিকরা যে অতীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের যে বড় ধরনের যে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে, সেটা তো আর করার যে ক্ষমতা সেটা সাংবাদিকরা নিজেরাই হারিয়ে ফেলছে। আর যেখানে কর্পোরেট হাউসগুলি এই সাংবাদিকদেরকে নিয়ন্ত্রণ করছে, যেখানে আপনার সরকার নিয়ন্ত্রণ করছে, সেখানে স্বাধীন গণমাধ্যম যতটুকুই ছিল সেটা তো আর বিকাশ লাভ করবে না। কেউ কেউ সাংবাদিকতা করতে চান, স্বাধীনভাবে করতে চান, লিখতে চান, কিন্তু সেই প্ল্যাটফর্ম এখন নাই, কারো সেই অবস্থা নাই। কাজেই আজকে আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমি বড় বৃহত্তর আঙ্গিকে যাচ্ছি না, আমি শুধু সাংবাদিকদের অঙ্গনের কথাই বলছি। যারাই আজকে এটাকে সঠিক মনে করছেন তারা সঠিক মনে করছেন, এটা ভুল করছেন। আপনারা বাইরে রেখে, শেষ করি, কিছুটা বাইরে রেখে স্বাধীন গণমাধ্যমের জন্য যে পথেরই হোক না কেন একটা প্ল্যাটফর্মে অন্তত দাঁড়ান। এখন ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপারে আমরা আরো আপনার কাছে জানতে চাবো। তো এখন আমরা যাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান স্যারের কাছে। স্যার, একদিকে দেখা যায় সংবাদপত্রের তথ্য প্রকাশের মাধ্যমে যেরকম ন্যায় বিচারগুলো প্রতিষ্ঠা হচ্ছে, যেরকম নারায়ণগঞ্জে মসজিদের গ্যাস বিস্ফোরণের ঘটনা, সেটা সংবাদপত্রের মাধ্যমে সেই ঘটনাটা, আসল ঘটনাটা বেরিয়ে এসেছে। এরপর দেখা যাচ্ছে যে বাকেরগঞ্জের যে 4 শিশু ধর্ষণ মামলায় গ্রেফতারের ঘটনা হলো, মহামান্য উচ্চ আদালত অবহিত হওয়ার সাথে সাথে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেছেন। অপরদিকে কিন্তু কিছু হলুদ সাংবাদিকতা প্রচলনও আছে, যার জন্য জনগণ দুর্ভোগে পড়ছে, এবং বিশেষভাবে দুর্ভোগে পড়ছে যখন দেখা যায় সাধারণত বিরোধী দল থাকে, তো তারা বেশি দেখা যায় এই দুর্ভোগ করে বেশি পোহাতে হচ্ছে। এই ব্যাপারে আপনার বক্তব্য যদি একটু বলেন। ধন্যবাদ। বিএনএসসির আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমার সঙ্গে সংযুক্ত আছেন সবুজ ভাই এবং কাদের কুনিকে এবং সঞ্চালক মারিয়াম। আমি, আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটির আসলে জবাব সরাসরি না দিয়ে যদি একটু শুরু করি আজকের প্রসঙ্গ ধরে, কারণ যে আপনি যেটা বললেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সমাজে কত একটা পরিবেশ বিরাজ করতে হয়, এবং সেই স্বপ্ন নিয়েই কিন্তু আমাদের এই দেশটি স্বাধীন হয়েছে। আমরা হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করেছি, তার সুনির্দিষ্ট কারণ গণতান্ত্রিক অধিকার আমরা নিশ্চিত করতে পারিনি। নির্বাচনের ফলাফল আমাদের পক্ষে আসলেও আমরা পাকিস্তান, গোটা অভিন্ন পাকিস্তানের ক্ষমতায় যেতে পারিনি। সেই জন্যই তো আমরা আসলে বাংলাদেশ স্বাধীন করেছি, যেটা সকলেই স্বীকার করতে হবে। যদি এমন হতো যে নির্বাচনের ফলাফল মেনে আমরা অভিন্ন পাকিস্তানের ক্ষমতায় যেতে পারতাম, বাংলাদেশ হতো কিনা সেটা ভাববার বিষয় আছে। তাহলে বোঝা গেল যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এটা আমাদের এই দেশ স্বাধীন করার পেছনের কাহিনী। এবং তারপর আমরা দেখেছি, আমরা স্বাধীন করে আমরা একটা সংবিধান রচনা করেছি। আমাদের সংবিধানের 39 অনুচ্ছেদে আমরা পরিষ্কার করে বলেছি চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা রয়েছে, এটা আপনারা সকলেই জানেন। এবং সেই প্রতিজ্ঞা নিয়েই কিন্তু আমরা যাত্রা শুরু করেছি। কিন্তু আমরা দেখতে পেলাম যে আজকে আপনারা সংবাদপত্রের স্বাধীনতা কালো দিবস বলছেন, স্বাধীনতাহীনতার কথা বলছেন। এই ঘটনাটি আলোচনায় এসছে, তবু আমি একটু প্রসঙ্গ উল্লেখ করে 1975 সনের 16ই জুন সংবিধানের 4র্থ সংশোধনীতে যখন আসলো যে
চারটি পত্রিকা ছাড়া আর বাকি সব বন্ধ হয়ে যাবে। এবং আমরা দেখেছি দি নিউজ পেপার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নামে একটি অধ্যাদেশ জারি হলো। মুহূর্তের মধ্যে কোনো প্রকার আলোচনা প্রতিবাদ ছাড়াই সেটা সংসদে আজকাল যেভাবে শুধু হাত তুলে প্রত্যেকটি প্রস্তাবে সমর্থন করা হয়, ঠিক অভিন্ন চিত্র ছিল সেদিন। হাত তুলে সকলে বলেছিল সকল সংবাদপত্র বন্ধ হোক, চাকরি ছাড়া। তো সেটা আসলে কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না। এবং পৃথিবী, শুধু বাংলাদেশে না, পৃথিবীর বহু জায়গায় এভাবে বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে, এটা সত্য কথা। এবং সেটার বিবেচনা এনে জাতিসংঘ কিন্তু 1993 সনের 3রা মে ইউনেস্কো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে নামে একটি ডে ঘোষণা করেছে। তার মানে হচ্ছে যে এটা হচ্ছে মানুষের মনস্তত্ত্ব। মানুষ আসলে ক্ষমতায় গেলে কাজ করতে চায়, কথা শুনতে চায় না। সেটা সকলের মধ্যেই আছে। কিন্তু বাংলাদেশের অভ্যুদয় এবং এই সংগ্রামের ইতিহাস এরকম কি ছিল? আমরা তো স্বপ্ন নিয়ে দেশটা স্বাধীন করেছিলাম। এদেশ স্বাধীন করার ক্ষেত্রে বঙ্গবন্ধুর যে ভূমিকা, তিনি নেতা ছিলেন, কোনো সন্দেহ নেই। সকলেই তো সমর্থন দিয়েছিল। অনেক বড় বড় নেতা, সেই মাওলানা ভাসানী থেকে শুরু করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা, একে ফজলুল হক, কে ছিল না? তিনি যোগ্যতার বলেই নেতৃত্বে এসেছিলেন, তাকে মানুষ গ্রহণ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি প্রয়োজনে স্বাধীনতার ঘোষণা দিয়ে একজন সৈনিক অসাধারণ এক দায়িত্ব পালন করেছেন। আমরা যুদ্ধ করেছি, অনেক সমালোচনা আছে, অনেকে অনেক কথা বলেন, কিন্তু প্রাপ্য হচ্ছে এটা একটি অসাধারণ নেতৃত্ব ছিল, একজন অসাধারণ যোদ্ধা ছিল, আর তার ফলাফল হচ্ছে বাংলাদেশ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পরবর্তীতে অভিভাবকের কাছে আমরা অসহায় হয়ে পড়লাম কেন? এটা একটি জিজ্ঞাসা। আমি এখনো এই প্রশ্ন নিজেকে করেই ঘুরে বেড়াই, কেন এমন হলো? এটা গবেষক যারা রাষ্ট্রবিজ্ঞানের এবং সংবিধান নিয়ে কাজ করেন, মনস্তত্ত্ব নিয়ে কাজ করেন, তারা বলবেন। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষরা খালি চোখে যেটা দেখতে পাই, সেই দ্য নিউজ পেপার অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ফলে 4টি পত্রিকা ছাড়া বাকি সব যখন বন্ধ করে দেওয়া হয়েছে, তখন সংবিধানের 39 অনুচ্ছেদের বাক স্বাধীনতা শুধু খর্ব হয়নি, 8,000 পেশাজীবী তাদের চাকরি হারিয়েছে। কজন খোঁজ রেখেছেন কয়টা পত্রিকা এসেছে মাঝ বয়সে গণমাধ্যমে চাকরি করা কিছু মানুষ যারা আর চাকরি পায়নি, সেই অভাবে, অনটনে, ক্ষোভে, দুঃখে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে তাদের মৃত্যু হয়নি, স্বাধীন বাংলাদেশ গৃহীত হয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। কেউ যদি প্রতিবাদ করতে চান, এটা কালো দিবস কেন? যারা ভুক্তভোগী তাদেরকে, তাদের পরিবার বর্গকে জিজ্ঞেস করুন। মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা যত মা বোন ইজ্জত হারিয়েছে, তাদের কষ্টের সঙ্গে সেই দি নিউজ পেপার অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ভিকটিম যারা, যাদের কষ্ট, দুঃখ, বেদনা, এটা কতটা কম বেশি সেটা একটু যাচাই করে মন্তব্য করাই ভালো। শুধু কি তাই? 1975 সনের 16ই জুনের পর আমরা দেখলাম 1999 সনে, খেয়াল করে দেখুন, টাইম বাংলা ট্রাস্ট বন্ধ করে দেওয়া হয়েছে, আবার 500 বেকার হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস অনেকগুলো পুস্তক লেখলেও শেষ করা যাবে না, কিন্তু সেই ইতিহাসের এটা কি কোনো প্রত্যাশিত অধ্যায়? 1975 সনের 16ই জুনের সেই অ্যাক্ট যেমন এরকম একটি সংগঠনের ইতিহাসের সাথে যায় না, ঠিক একইভাবে 1999 সনে যখন তারা ক্ষমতা এসেছিল, আবার তারা টাইম বাংলা ট্রাস্ট বন্ধ করে দিয়ে 5 শতাধিক পেশাজীবী তারা চাকরি হারিয়েছে, কষ্ট করেছে। শুধু কি তাই? 2009 সনে আমরা লক্ষ্য করেছি, এটা সবুজ ভাই বলেছেন, কাদের ভাই কিছুটা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে খেয়াল করে দেখুন, চ্যানেল 1, দিগন্ত, ইসলামিক টিভি, আমার দেশ, এগুলো তো হচ্ছে সশস্ত্র বাহিনী নয়, কোনো জঙ্গি সংগঠনের পত্রিকা নয়। কিছু মানুষ লিখে, মুখে যেটা বলে সেটা মুদ্রণ করে, এটুকুই পার্থক্য। যেটা বন্ধুদের সঙ্গে কথা বলে সেটা শুধু ইলেকট্রনিক মিডিয়ায়
বেশি মানুষকে শোনানোর ব্যবস্থা করে। এছাড়া আর কি ভূমিকা আছে টেলিভিশন কিংবা প্রিন্ট মিডিয়াগুলো, কেন বন্ধ হলো? তাহলে আমি 16 জুন 2075-এর সঙ্গে 1999 সনের টাইম বাংলা ট্রাস্ট বন্ধ করার দিবসটি এবং 2009 সনে 4-5টি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া নিষিদ্ধ করার দিবসগুলোকে কেন আলাদা করে দেখবো? ফলে আজকে আপনাদের সঙ্গে আমি দ্বিমত পোষণ করি এই জায়গায় 16 জুন 1975 কালো দিবস নয়, কালো দিবসের সংখ্যা বহু, এবং সেটা যে সরকারি করুক যে ব্যক্তি করুক তাতে কিছু আসে যায়। এবার দেখুন, একটি প্রসঙ্গে আসে, আপনার কথার প্রসঙ্গে আসার আগে আরেকটি বিষয় বলি। যখন এই নিউজ পেপার অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটি চতুর্থ সংশোধনীতে পাস হলো, তখন যে কাজটি হলো আপনারা পূর্বেই উল্লেখ করেছে, দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, বাংলাদেশ অবজারভার, টাইমস, এই সবগুলোকেই নতুন করে আবার মুদ্রণ করতে হয়েছে। প্রথম পৃষ্ঠায় লিখতে হয়েছে প্রথম বর্ষ প্রথম সংখ্যা। আপনারা কি জানেন সেটা? ইত্তেফাক পত্রিকার 2 যুগ পার করে ফেলেছিল তখন, এবং ইত্তেফাক পত্রিকার লেখনী দিয়ে বঙ্গবন্ধু থেকে শুরু করে যত নেতা ছিলেন এই বাংলাদেশ স্বাধীন করবার জন্য, সকলকে যেই তোফাজ্জল হোসেন মানিক মিয়া প্রমোট করেছিল, যার পত্রিকার বয়স ছিল তখন প্রায় 2 যুগ, কোন অপরাধে তাকে এই অ্যাক্টের পর পত্রিকার প্রথম পৃষ্ঠায় লিখতে হয় প্রথম পর্ব প্রথম সংখ্যা? এই জবাবটি যারা করেছেন তারা আমার চেয়ে ভালো দিতে পারবেন। কেন কালো দিবস পালন করা হয় তার উত্তর এখানে কিছুটা নিহিত আছে আমি বিশ্বাস করি। লক্ষ্য করে দেখুন, এই বিষয়টি যে সঠিক ছিল না, ঠিক সেই পত্রিকায় কিছুদিন পরে 24শে আগস্ট আবারও তাদের পুরনো সংখ্যায় ফেরত দিয়েছে। সবুজ ভাই এবং কাদের গনি ভাই, ওনারা মিডিয়ার মানুষ, আমরা পাঠক মাত্র, আমাদের ভুল ত্রুটি হতে পারে দিবস উল্লেখ করার ক্ষেত্রে, আপনারা পরখ করে দেখতে পারেন। তাহলে কেন ইত্তেফাক আবার প্রায় 2 যুগ পর তাদের প্রথম বর্ষ প্রথম সংখ্যা চেঞ্জ করে পুরনো সংখ্যায় চলে গিয়েছিল? এবং একই ঘটনা ঘটেছিল দৈনিক বাংলার ক্ষেত্রেও। এগুলো তো সরকারেরই পত্রিকা ছিল, এগুলো তো বাদ দেওয়া পত্রিকাগুলোর মধ্যে ছিল না, বরং যেই পত্রিকাগুলো সরকারের বিরোধিতা করবে না সেই পত্রিকাগুলোই ছিল। তাহলে শুধুমাত্র পড়শিকে আঘাত করা নয়, অভিভাবকের দায়িত্ব পালন করতেও ব্যর্থ হয়েছিল সেই সময়ে সবাই। ইত্তেফাক এবং দৈনিক বাংলা পত্রিকার মনোদহন এই সংখ্যা পরিবর্তন করার মাধ্যমে তারা অত্যন্ত পরিশীলিত ভাবে প্রকাশ করেছিল। তাহলে এই কালো দিবস বিশেষ কোনো মানুষ পালন করছে তা না, যে 4টি পত্রিকা ছিল তাদের কাছেও সেটা কালো দিবস ছিল। এবার আসুন, এই যে মিডিয়াকে আটকে রেখে কাজ করবার যে মানসিকতা যারা ক্ষমতা থাকে তাদের মধ্যে একটা বিশেষ মনস্তত্ব থাকে। একটা জিনিস বলি, আমি এই বিষয়টা একটু যাচাই করে দেখলাম যে কারা এর, একটু স্টাডি করে দেখলাম যে কারা এর ভিকটিম, কেন এমন করা হচ্ছে। যেমন জায়েদিনের শফিক রহমান, জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক শওকত মাহমুদ, আমার দেশের মাহমুদুর রহমান, এরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতনের শিকার হয়েছে, একটু আগেই বলেছেন, এখনো কারাবরণ করে আছেন রুহুল আমিন গাজী, শাহাদাত হোসেন। আমরা তো দেখেছি কার্টুনিস্ট মোশতাক প্রাণ দিয়েছেন, লেখক মোশতাক, কার্টুনিস্ট কিশোর সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত মানসিকভাবে এবং শারীরিকভাবে। প্রশ্ন হচ্ছে কেন এটা? আমরা দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 করা হয়েছে, এবং এখানে যে কাজটি করা হয়েছে, ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে যদি সরকারের বিরোধিতা করা হয়। অথচ সরকারের প্রধান কাজ হচ্ছে তাদের অনুগত যারা তাদের বিভ্রান্ত করে শুধুমাত্র ক্ষমতা এবং সুবিধা পাওয়ার জন্য, তারা কখনোই সরকার বা ক্ষমতায় যারা থাকে তাদের জন্য সহায়ক নয়। এরা আসলে ক্ষমতা এবং শক্তি ভাগাভাগি করে বন্টন করে উপভোগ করে। ইতিবাচক সমালোচনা করার যেই পয়েন্ট গুলো আছে তার মধ্যে বিরোধী দল, সংবাদপত্র এগুলো থাকে। একটা শক্তিশালী বিরোধী দল যে কোনো সরকারকে দীর্ঘ সময় জনপ্রিয়তা রক্ষা করে টিকে থাকবার ক্ষেত্রে প্রতিষেধক হিসাবে কাজ করে। উন্নত বিশ্বে আমরা তাই দেখি।
আমাদের দেশে যেটা হচ্ছে একেবারেই ভিন্ন পথে আমরা হাঁটছি। আপনি যেটা বলছেন, যে কারণে আপনি যে প্রশ্নটি করেছিলেন, এই গ্যাস বিস্ফোরণ থেকে শুরু করে ধর্ষণ মামলা থেকে শুরু করে কোনো কোনো জায়গায় আমরা যখন দেখি সামান্য কিছু বিচার পাই বা যেটুকু আমাদের পাওনা, সেই সামান্যটুকু পেলেও আমরা সন্তুষ্ট। এর কারণ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই আমরা অধিকার বঞ্চিত, আমরা বাক স্বাধীনতা থেকে অনেক দূরে চলে আসছি। এবং যেহেতু আরেকবার বলার সুযোগ দেবেন, সেখানে আমি যে বিষয়টি নিয়ে আসব সেটা হচ্ছে আমাদের নিজেদেরও ভুল আছে। ভুল শুধু বর্তমানের নয়। আমরা যখন একটা ভুল পথে হাঁটি, সেই ভুলটাকে শত্রুরা অজুহাত হিসাবে, ভয়ঙ্কর ভাবে নির্যাতনের অজুহাত হিসাবে কাজে লাগায়, তারও প্রমাণ আছে। যদি সুযোগ পাই সেটা বলবো। শুধু বলি যে এই যে সাংবাদিকদের এই ধরনের কালাকানুন জারি করে অত্যাচার করবার যে ইতিহাস, সেই ইতিহাসের একটা ছোট পরিসংখ্যান এক মিনিটে দিয়ে এই পর্যায়ে শেষ করব। দেখুন, 2006 সনে আমি খেয়াল করে দেখেছি নিগৃহীত হয়েছে সাংবাদিক 170 জনের মতো। গত 12 বছরে প্রায় 1500 সাংবাদিক নির্যাতন, জুলুমের শিকার হয়েছেন। এবং এটা হয়েছেন হচ্ছে প্রশাসন এবং সরকারের মাধ্যমে। বাকি 10% হিসাবে দেখা গেছে এটি হচ্ছে সমাজের প্রভাবশালী যারা প্রশাসন কিংবা সরকারের মধ্যে যারা সুবিধাভোগী এবং অন্যায়ভাবে, বেআইনিভাবে অর্থ সম্পদ অর্জন করার মানসিকতা রাখে, তাদের প্রশ্রয়ে সমাজপতিরা এই অন্যায়গুলো করে। কারণ তারা সকলে মিলেমিশে এই কাজগুলো করে। এবং এক্ষেত্রে সাংবাদিকদের এবং সংবাদ মাধ্যমের অথবা সংবাদপত্রের মালিকদের একটা বড় ধরনের ব্যাকরণের ব্যঞ্জনা আছে, সেটা নিয়ে পরে আসতে চাই। এবং সেই বিষয়টা বললেই হয়তো আত্মসমালোচনার জায়গা যেটা, অর্থাৎ বের হয়ে আসার জায়গা, সেটা হয়তো খুঁজে পাবো। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে জনাব কামালউদ্দিন সবুজ। স্যার, আপনার কাছে আমরা আবার কিছু শুনতে চাবো শেষ মুহূর্তে। আর এখন হচ্ছে আমরা আবার যাচ্ছি জনাব কাদের গনি চৌধুরী। স্যার, আপনার কাছে আবার একটু জানতে চাচ্ছি যে আমরা তো স্বাধীনতার 50 বছর আমরা উদযাপন করলাম। এখন আপনার কথা মতো এর মধ্যে উঠে এসেছে যে কিভাবে স্বাধীনতা গুলো খর্ব হচ্ছে পত্র পত্রিকার ক্ষেত্রে। তো এখন আমরা আরেকটু বিস্তারিত জানতে চাবো, খুব সংক্ষেপে, যত সংক্ষেপে সম্ভব, যে দেশ স্বাধীন হয়েছে 50 বছরে, কিন্তু মিডিয়া গুলো কি আদৌ কি সেই 50 বছরের স্বাধীনতার মধ্যে কিছুটা স্বাধীনতা কি তারা ভোগ করছে? আপনার প্রশ্নের জবাব যদি আমি এক কথা দিই, তাহলে হবে যে বাংলাদেশের মিডিয়া ততটুকু স্বাধীনতা ভোগ করছে যতটুকু সরকারের পক্ষে যায়। সরকারের বিপক্ষে যায় একটি শব্দ তারা কিন্তু সেটা সহ্য করছে না। আপনি যদি দেখেন সাগররুনির কথা এসেছে, সাগররুনি হত্যা আপনি অবাক হবেন, 82 বার, আপনি জানেন 82 বার সেটা তদন্ত প্রতিবেদন পেছানো হয়েছে। দুনিয়ার ইতিহাসে কোন চাঞ্চল্যকর মামলার এই ধরনের 82 বার তদন্ত প্রতিবেদন আপনার জমা দেওয়ার তারিখ পেছানো করা আমার জানা নেই। অসংখ্য সাংবাদিক, আপনি অবাক হবেন, এই যে বর্তমান সরকার ক্ষমতা 42 জন সাংবাদিকদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। সাগররুনিকে যেরকম দম্পতিকে হত্যা করা হয়েছে, সেরকম আরো একাধিক দম্পতিকে হত্যা করা হয়েছে। আজকে মেরে ফেলা হচ্ছে, কোনো বিচার নেই, একটা বিচার পাচ্ছে না। যেটা সবুজ ভাই বলছেন, আমাদের পত্রিকাকে বন্ধ করে দিয়েছে। আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদ ওমর কি পরিমাণ নির্যাতন করেছে হাজিরা দিতে পর আপনি জানেন, রিমান্ডের পর রিমান্ডে কিরকম নির্যাতন করেছে আপনি জানেন। ওই পত্রিকাটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল আমার দেশ। এরকম ভয়ঙ্কর ঘটনা। আপনার দৈনিক সংগ্রাম, পিটিএ দৈনিক সংগ্রাম পত্রিকাকে ভেঙে তছনছ করে সরকার দলীয় ক্যাডাররা সেখানে ভয়ভীত সম্পাদক আবুল আসাদকে সেখানে তুলে এনে পুলিশের হাতে দিয়ে দিয়েছে। পুলিশ ওই সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে উল্টো আবুল আসাদকে মাসের পর মাস জেলখানে রেখেছিল। কয়েকদিন আগে উনি জামিন পেয়েছেন। আমাদের সাংবাদিক অভিসংবাদিক নেতা সবুজ ভাই সেটা বলেছেন। আপনার বিএফআইর সাবেক প্রেসিডেন্ট রুহুল আমিন গাজী, একজন বীর মুক্তিযোদ্ধা, অনেক সিনিয়র একজন জার্নালিস্ট, বাংলাদেশের সংবাদপত্রের আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনের সামনের সারির নেতা তিনি। তাকে কোমরের রশি বেঁধে আপনার হাজিরা দেওয়ার জন্য তুলেছে। এরকম জঘন্য অসংখ্য ঘটনা ঘটে। আপনার নিশ্চয়ই খেয়াল আছে ফটো সাংবাদিক কাজলের কথা। সে কাজলকে গুম করে ফেললো, একজন এমপির বিরুদ্ধে কথা বলেছিলেন, একটা শেয়ার করেছিলেন নিউজ, সেই জন্য তাকে অনেকদিন পরে আন্দোলন সংগ্রামে তাকে পাওয়া গেল ইন্ডিয়ার সীমান্তে। পাওয়ার পর তাকে আবার গ্রেপ্তার করলো এবং তাকে আপনার পিছমোড়া বাদ দিয়ে
তাকে করে তোলা। এরকম সাংবাদিকদের এরকম নির্যাতন অতীতে কখনো আমরা দেখিনি। এই ধরনের নির্যাতন আমরা একমাত্র দেখি সাধারণত শেখ মুজিবুর রহমান সরকারের সময় আর এখন শেখ হাসিনা সরকারের সময়। অর্থাৎ এই দলটির যখনই ক্ষমতা আসে তখন সাংবাদিকরা ভালো থাকা, নির্যাতন, নিপীড়ন, খুন খারাপি, সংবাদপত্রের স্বাধীনতার এই ঘটনাগুলো ঘটতে থাকে। যে কথাটা কি আমি যদি বর্ণনা যে ঘন্টার পর ঘন্টা দিতে পারবো। একটা কথা আপনাকে বলি, আপনার কামরুল সাহেব বলছেন যে দেশে দেশে এইভাবে, অর্থাৎ 15-16 জুনের কথা বলতে দেশে দেশে এইভাবেই সংবাদপত্রে কণ্ঠরোধ করা হয়। ফেসিবাদী দেশে দেশে, সব দেশে নয়। কেন আমি যদি আপনাকে বলি, আপনি যদি দেখেন আমি মার্কিন যুক্তরাষ্ট্রের যদি কথা বলি, সেখানে সংবিধানে প্রথম সংশোধনীটা এনেই কিন্তু মিডিয়ার স্বাধীনতা দেওয়া হয়েছিল। সেই সংশোধনী কি বলেছিল? সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ করে এমন কোনো আইন মার্কিন কংগ্রেস পাশ করবে না, এবং এ পর্যন্ত করেনি। যার কারণে সেখানে সবাই আপনার স্বাধীনতা ভোগ করছে, সেখানকার মিডিয়া। এটাকে বলা হয় মার্কিন মিডিয়ার একটা রক্ষা কবচ। আপনি যদি এছাড়াও যদি আপনি দেখেন, আমি ওখানকার আমেরিকার একটা উদাহরণ দিব, আপনি আইনজীবী মানুষ, সেটা আরো ভালো করে বুঝবেন। সেখানেকার জেহোভা নামে একজন খ্রিস্টান এক শিক্ষার্থী আমেরিকার, সে সেখানকার পতাকাকে তাদের স্কুলগুলো নিয়ম হলো হাত তুলে পতাকাকে সম্মান জানানো। সে সম্মান জানাতো না, জানায়নি, না জানানোর কারণে তার বিরুদ্ধে একটা মামলা হলো। কেন? সে অস্বীকৃতি জানালো পতাকাকে। তার বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহের মামলা হলো। মামলার পর ফেডারেল কোর্টের প্রধান বিচারপতি জ্যাকসনের সেই কোর্টে মামলাটি তিনি শিক্ষার্থীর পক্ষে রায় দিলেন। তিনি কি বললেন? রায়ে তিনি বললেন, রাষ্ট্রের তৈরি আইনের চেয়ে ব্যক্তির স্বাধীনতা বা ইন্ডিভিজুয়াল লিবার্টি অনেক বড়। ওই আমি দেখেই বলছি, যেটা একদম যেটা ওই সম্পদের মানুষ জাতীয় পতাকাকে অভিবাদন জানাতে বাধ্য করা ওই যাবে না। এবং এটা যেহেতু বলা হচ্ছে যে এটা তার ব্যক্তি স্বাধীনতা, এটার উপর কোনো অবস্থাতে এটা খর্ব করা যাবে না। তার পক্ষে সেই রায়টা সেদিন দিয়েছিলেন মার্কিন আদালত। এটা হলো বাস্তবতা। আপনার কিন্তু এরকম অনেকগুলো ঘটনা কিন্তু এর মধ্যে ঘটেছে। বিভিন্ন দেশে দেশে স্বাধীনতার পক্ষে কিন্তু কথা বলছে, স্বাধীন হচ্ছেও, কিন্তু বাংলাদেশের মিডিয়া সেই স্বাধীনতাটা পাচ্ছে না, একেবারেই পাচ্ছে না। এখন আমার একটু আমি অল্পের মধ্যে শেষ করবো। এখন আপনার প্রশ্ন হতে পারে এত স্বাধীনতার দরকার কেন? আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আপনি একটা জিনিস দেখবেন, 1776 সালে সুইডেনের পার্লামেন্টে প্রথমবারের মতো বিশ্বে যে মিডিয়ার স্বাধীনতা দেওয়া হয়। সেখানে এর ফলে কি লাভ হলো, কি স্বাধীনতা, আমি বিশদ বর্ণনায় যাচ্ছি না। এর ফলে লাভটি হলো কি? সুইডেন দুর্নীতিমুক্ত হলো। দুর্নীতির ধারণার সূচকে, গণমাধ্যমের স্বাধীনতা কিংবা আইনের শাসনের সূচকে সুইডেনের অবস্থান কিন্তু এখন শীর্ষে, একেবারে শীর্ষে। শুধু তাই নয়, সুইডেন এখন বিশ্বের বসবাসের জন্য শ্রেষ্ঠ দেশের একটি। এই সুইডেনের অনুকরণে সুইডেন অবস্থা থেকে 1779 সালে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম আবার স্বাধীনতা দেওয়ার চিন্তা করে, যেটার কথা আমরা বললাম। এতে কি হলো? আমেরিকা গণতান্ত্রিক দেশ হলো, শুধু গণতান্ত্রিক নয়, বিশ্বের অন্যতম পরাশক্তিতে তারা পরিণত হলো। এটা হলো। আর বাংলাদেশে কি হলো? আমরা যারা যেসব দেশগুলো মানেনি সেসব দেশগুলো, বাংলাদেশ, নাইজেরিয়া, আফগানিস্তান, বাংলাদেশের কথা যদি আমরা বলি, বিশ্ব গণমাধ্যম সূচকে এখন বাংলাদেশ 180 দেশের মধ্যে 152তম। মনুষ্য বসবাসে, কিছুদিন আগে বলা হয়েছে ঢাকা বসবাসে অযোগ্য দেশ। এখানে এখানকার বিশ্ববিদ্যালয়গুলো এখন 800 বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখানকার ঢাকা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় স্থান পায় না। সব দিক দিয়ে দুর্নীতিতে আজকে শীর্ষ দেশ। এটা পড়েছে কারণ মিডিয়ার স্বাধীনতা না দেওয়ার জন্য, মিডিয়া কথা বলতে না পারার জন্য। এই কারণে শুধু মিডিয়ার স্বাধীনতা শুধু সাংবাদিক জন্য নয়, মিডিয়ার স্বাধীনতা দেশের জনগণের জন্য, বিশ্ববাসীর জন্য খুবই জরুরি। আজকে যেটা বলছেন, এখন বাংলাদেশে যেটা করছে, এখন বাংলাদেশে মিডিয়ার টোটালি স্বাধীনতা নেই। এখানে মানুষ কথা বলতে পারে, আপনার একটা টক শোতে কারা যাবে, কারা যেতে পারে, কি বলবে, কি বলতে পারবে না, সেটা ঠিক করে দেওয়া হয়। আজকে আপনার দেখেন, আপনার টিভি চ্যানেলের জন্য একমাত্র সরকার দল হলে বাইরের কাউকে যত বড় আপনি সাংবাদিক হন, আপনি কিন্তু টিভি লাইসেন্স পাবেন না, আপনার সাংবাদিক করতে পারবেন। আবার সাংবাদিকদের লিস্ট করে দেওয়া হয়, ও হলো বিএনপি পন্থী, হলো জামাতপন্থী, হলো সরকার বিরোধী, তাকে বের করে দেওয়া হচ্ছে। আপনি অবাক হবেন, বাংলাদেশ থেকে অনেক প্রায় 100-এর উপরে সাংবাদিক দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে বিদেশে। মাহমুদুরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে বিদেশে, আনোয়ার হোসেন দেশ ছেড়ে পালিয়ে যেতে বিদেশে, অলিউল্লাহ রহমানের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে বিদেশে, সালেহ শিবলিকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে বিদেশে। আপনি যদি ইটিভির কনক সারওয়ার, ইলিয়াস হুসাইন, এদের সবাই, ফরিদ আলম, ইভেন আমাদের নারী সাংবাদিক কাজী জেসিন, আপনারা জানেন, খুবই নাম করা বাংলা সাংবাদিক, তারা কিন্তু বাংলাদেশে থাকতে পারেননি। এমন অত্যাচার নির্যাতন তাদের দেশে পালিয়ে যেতে হয়েছে।
এবং এখন এমন এক অবস্থা হচ্ছে বহু সাংবাদিক তার পেশা পরিবর্তন করে ফেলছে এই সরকারের নির্যাতন নিপীড়নের মাধ্যমে। এইভাবে তারা একটা ফেসিবাদী রাষ্ট্র আজকে কায়েম করতে চায়, অর্থাৎ এই সরকার কোনো অবস্থায় তাদের দুর্নীতির কথা লেখা হোক সেটা তারা চায় না। আজকে সারা দেশ কিভাবে দুর্নীতি ছেয়ে গেছে আপনারা দেখেন, করোনাকালে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে, একটু একটু রিপোর্ট পত্রিকাগুলোতে আসে, সেই পত্রিকা সেটাও তারা সহ্য করতে পারে। আপনি যদি দেখেন যেটা বলছে আসছিল রুজিনার কথা, জি জনাব কাদের গনি চৌধুরী স্যার, আমাদের সময়টা শেষের দিকে। রুজিনার যে বিষয়টা আপনি দেখেন, রুজিনা কিন্তু আওয়ামী পন্থী সাংবাদিক, প্রথম আলোর সাংবাদিক, তিনি কয়েকটা রিপোর্ট করেছিলেন। তিনি রিপোর্ট করেছিলেন যে আপনার মুক্তিযোদ্ধাদের কেসের সোনার বারোয়ানাই মিছে, সেখানে সোনার দিয়ে যে কেস করেছে সেখানে সোনাই নাই, সম্পূর্ণ ভুয়া। এই রিপোর্ট গুলো অনুকূলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগ বাণিজ্যের উনি রিপোর্ট করেছিলেন, সেটা কিন্তু সহ্য করতে অল্প অল্প, এগুলো 100 ভাগের 10 ভাগের রিপোর্ট, সেটা সহ্য করতে হয়নি। একজন নারী সাংবাদিক, প্রথম আলো প্রতিনিধি সাংবাদিক রুজি ইসলাম কিভাবে হেনস্থা করেছে আপনারা জানেন। এখন তারা যেটা ভিন্নমত দমন করেছে, এখন তাদের পন্থী দুই একজন টুকটাক যা লেগেছে তাদেরও কিন্তু তারা ছাড়তে চায়। এটা হলো ফেসিবাদের চরিত্র। ফেসিবাদীরা কখনো তাদের ভিন্নমত, তাদের সমালোচনা সহ্য করতে পারে না। আজকে পুরো দেশটা ফেসিবাদী শাসনে নিমজ্জিত হয়ে গেছে। এই অবস্থা থেকে আজকে আমার মনে হয় বেরিয়ে আসার জন্য আজকে বাংলাদেশের মানুষের, শুধু বিএনপির সবাই চিন্তা করা উচিত। ধন্যবাদ আপনাকে মারিয়া। ধন্যবাদ কাদের গনি চৌধুরী স্যার। এখন আমরা শুনবো জনাব কামাল উদ্দিন সবুজ স্যার। আপনার কাছে জানতে চাচ্ছি যে ডিজিটাল নিরাপত্তা আইন সেটা আসলে কতটুকু নিরাপত্তা দিতে পারছে, কতটুকু নিরাপদ আমাদের জন্য? ধন্যবাদ। আসলে আপনি আমাকে যেভাবে প্রশ্ন করছেন, আসলে আমার প্রশ্নগুলি মানে ঠিক আপনি অন্যভাবে নিবেন না, আমার ওয়েব লেংথে হচ্ছে না। আসলে হয়েছে কি, আপনি ডিজিটাল সিকিউরিটি আইনের কথা বলছেন। আসলে ডিজিটাল সিকিউরিটি আইন তো বাংলাদেশের এখন সাংবাদিকতা বা গণমাধ্যমের যে অবস্থা, এখানে কালকে যদি আমি একটা তর্কের খাতিরে যদি বলি যে ডিজিটাল সিকিউরিটি কালকে টোটালি অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, আপনি কি এটা বলতে পারবেন? আমার একটা প্রশ্ন, যে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন হয়ে যাবে? হবে না। তারপরও আমি বলি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এত কিছুর পরেও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো এই গভর্নমেন্টকে করতে হয়েছে, এবং যেটা প্রথমবার করার পর সাংবাদিক সমাজ যখন প্রতিবাদ করলো, তখন তাদের এই প্রতিবাদের মুখে বললো যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা এটাকে রিভাইজ করছি, নতুন করে দেওয়া হচ্ছে। পরবর্তী পর্যায়ে যেটা দেওয়া হলো সেটাতে দেখা গেল যে পুরাণ যেটা আছে সেই ধারাগুলিকেই বিভিন্নভাবে নানাভাবে সন্নিবেশিত করে আরো কঠোর করে দেওয়া হলো। এবং আপনি জানেন যে একটা ক্লজ আছে 32 এটা ধারা, সেটার মধ্যে আপনি 14 বছরের জেল হয়ে যাবে একজন সাংবাদিকের। এবং একজন পুলিশকে এত ক্ষমতা দেওয়া হয়েছে যে সে যদি মনে করে, এটা তার লাগবে না, মনে করলেই সে একজনকে গ্রেপ্তার করতে পারবে। তো আমি এটা আলোচনা করলে দীর্ঘ আলোচনা করতে হবে। আমি অন্য প্রসঙ্গে দুই একটা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আসলে এখন বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে, আপনি বা আমি স্বাধীন গণমাধ্যম বা শুধু গণমাধ্যম নিয়ে শুধু আলোচনা হয়তো আমরা করব, কালো দিবস নিয়ে আলোচনা আমরা করব প্রতীকী অর্থে, কিন্তু সেটা আসলে খুব ফলদায়ক হবে তা না। আসলে বিষয়টা অবস্থা এমনই দাঁড়িয়েছে, এটা অনেকে আলোচনা করেছেন, এখানে আরো দুজন বক্তা আছে, আপনারা জানেন, বলেছেন। আপনি কত আলোচনা করবেন? আপনি দেখেন বাংলাদেশে এখন স্লোগান অনেকদিন ধরে শুনছেন, উন্নয়ন না গণতন্ত্র, উন্নয়ন উন্নয়ন। এখন বাংলাদেশে আর গণতন্ত্রের দরকার নেই। যে বাংলাদেশ স্বাধীন হয়েছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য একটা অন্যতম প্রধান কারণ, সে গণতন্ত্র নাকি এখন আর দরকার নেই, এবং সে গণতন্ত্র নাই, এটা আমরা সবাই দেখছি। এই পার্লামেন্ট দেখছি অকার্যকর পার্লামেন্ট সব জায়গায়। তো তারপরে হচ্ছে উন্নয়নটা কি? উন্নয়নটা হচ্ছে বাংলাদেশে এখন আমাদেরকে কিছু অর্থনীতিবিদ বেরিয়েছেন, কিছু সরকারের কিছু লোক বেরিয়েছেন, তাদেরকে ওনারা বলছেন সকাল বিকাল আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে, আমাদের 2100 না 2200 পার ক্যাপিটা ইনকাম হয়ে গেছে, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হয়ে গেছে প্রায় $33 বিলিয়ন মতো, কিছু ফ্লাইওভার হয়েছে, সেতু হচ্ছে। দিস আর দ্য ইন্ডিকেটরস অফ ডেভেলপমেন্ট। এটাই যদি হয় তাহলে বাংলাদেশে কত কোটি লোক আছে যারা বিলো পভার্টি লাইনে বাস করছে, যারা ঠিকমতো খেতে পাচ্ছে না, তাদেরকে কি এই কথাগুলি কি আমরা গণমাধ্যমে লিখতে পাচ্ছি যে বাংলাদেশের 7 কোটি 8 কোটি বা 10 কোটি হোয়াট এভার বি দ্য ফিগার, যে তারা
কিভাবে চলছে, বিশেষ করে করোনা কালে তাদেরকে কোনো সাহায্য দেওয়া হয়েছে, তারা কিভাবে তারা সংসার চালাচ্ছে, তাদের সন্তানরা কিভাবে চলছে, তাদের সন্তানদের এডুকেশনের কি অবস্থা, তাদের স্বাস্থ্যের কি অবস্থা, কোনো কিছুই তো আমরা আলোচনা করছি না, লিখছিও না, কারণ লিখতে পারবো না। আবার কিন্তু একটা আমাদের $43 বিলিয়ন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হয়ে গেছে। তো এইটা হচ্ছে এবং আমরা কি বলে আপনার ডেভেলপিং কান্ট্রিতে চলে যাচ্ছি। তো এগুলো যারা বলেন তারা তো বাংলাদেশের জাতির সঙ্গে প্রতারণা করছেন। দিজ আর নট দ্য ইন্ডিকেটরস অফ রিয়েল ডেভেলপমেন্ট। একজন কৃষকের কাছে 43 বিলিয়ন মার্কিন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, তার কাছে কি আসে যায় আপনি আমাকে বলেন? সেই কৃষকের গায়ে যদি জামা না থাকে, সেই কৃষকের সন্তানরা যদি স্কুলে যেতে না পারে, সেই কৃষকের যদি চিকিৎসা না পায়, দিজ আর দ্য বেসিক নিডস। আমাদেরকে, আমি কথাগুলি বলছি উদাহরণ হিসেবে, অনেকের ভালো নাও লাগতে পারে। আমি এটা বলবো না গত 50 বছরে বাংলাদেশ কোনো উন্নয়ন করে নাই, কোনো সেক্টরে কিছু হয় না, উন্নয়ন হয়েছে। কিন্তু আমাদের এই উন্নয়নটা তো, আমি যদি আগে যদি ফর এক্সাম্পল আগে যদি বাংলাদেশে 2 লক্ষ কোটিপতি থাকে, এখন যদি আমি এটা 20 লক্ষ কোটিপতি হই, এটাকে যদি আমি উন্নয়ন বলি, সেটা কি হবে? আজকে বাংলাদেশে তো উন্নয়ন দেখছি, আপনার সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা, আপনার রিপোর্টও হয়েছে কিছু কিছু, আপনারা জানেন, হাজার হাজার কোটি টাকা আপনার জমা দিচ্ছে বাংলাদেশিরা। তারপরে আমরা উন্নয়ন দেখছি যে বাংলাদেশের টাকা পাচার হয়ে যাচ্ছে, কত টাকা পাচার, তার কোনো হিসাব নাই, পাচার হয়ে যাচ্ছে। আমরা দেখছি অবাধ সম্পদ আহরণের যে মানে জেল্লা চলছে, সেটা দেখছি। আমরা দেখছি এই হচ্ছে উন্নয়ন। এগুলোকে যদি উন্নয়ন বলেন তাহলে আমার কিছু বলার নাই। কিন্তু আমরা আজকে গণতন্ত্রের দরকার নাই, উন্নয়নের দরকার। গণতন্ত্রকে আমরা একটি দল গত 12 বছর ধরে, আমি সেই আলোচনা যাচ্ছি না, 12 বছর চলে ক্ষমতায় বসে আছেন, এবং একটা পার্লামেন্ট আছে যেখানে বাংলাদেশের একটা অন্যতম প্রধান দল, এবং অনেকেই মনে করেন যে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় দল এই মুহূর্তে সেটা বিএনপি। যদি তাই হয়, এবং সেই দলের নেত্রীর অবস্থা দেখেন, উনাকে 2 কোটি টাকার জন্য বলা হচ্ছে উনাকে জেলে পুরে রাখা হয়েছে। অথচ বাংলাদেশের গত 12 বছরে কত হাজার বা কত লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়েছে। সবুজ ভাই, ওই 2 কোটি টাকা কিন্তু ব্যাংকে আছে। আমি শেষ করছি, আমাকে বলতে দেন। লুট হয়েছে, তার কিন্তু কোনো হদিস নাই। তাদের বিরুদ্ধে কি স্বাধীন যে আপনার কমিশন, দুর্নীতি দমন কমিশন নামে যে একটা কমিশন আছে, যেটা একটা কনস্টিটিউশনাল বডি, তাদের কি কোনো অ্যাকশন আছে? নাই। আচ্ছা, তারপরে বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার কথা বলে জেলে পুরে দেওয়া হয়েছে। অথচ সেই 2 কোটি, আপনারা দেখেন, সবাই জানে সেই অ্যাকাউন্টে এখন মনে হয় 4-5 গুণ বেড়ে মনে হয় 8 কোটি না 10 কোটি, আমি ঠিক এক্সাক্টলি জানি না, তবে 2 কোটি থেকে অনেক বেশি ওনাকে এখন জেলে। কারণ খালেদা জিয়ার সবচেয়ে বড় দোষ হচ্ছে উনি বাংলাদেশের এই মুহূর্তে না, আগেও সবচেয়ে জনপ্রিয় নেত্রী। কারণ ওনার জনপ্রিয়তাটা হচ্ছে ওনার সবচেয়ে বড় দোষ। তো এই জায়গায় তো এইভাবে আলোচনা করলে হবে না। মিডিয়াতে এগুলো লিখতে পারবে না, মিডিয়া এগুলো লিখছেও না এবং বলতেও পারবেন না। বললেও আপনাকে যে কোনো না কোনো আইনের আওতায় নিয়ে আপনাকে মানে কি করবে, নির্যাতন করবে, সবই জানেন। আমি মিডিয়া নিয়ে আলোচনা হচ্ছে, মিডিয়াকে আলাদাভাবে আলোচনা করার এখানে কোনো সুযোগ নেই। এখানে সবকিছু ইন টোটালিটি আলোচনা করতে হবে। আজকে মিডিয়া অ্যাজ এ হোল এটা একটা ভঙ্গুর, এটা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। এইটার মধ্য দিয়ে আমরা হয়তো ব্যক্তিগতভাবে 2, 4, 5 জন, 10 জন, 20 জন, 50 জন তো লাভবান হয়েছি, আমি সেই আলোচনা যাব না। কিন্তু অ্যাজ এ হোল একটা ডেমোক্রেটিক কান্ট্রি, একটা স্বাধীন দেশের জন্য একটা যে ভাইব্রেন্ট মিডিয়া দরকার, সেই ভাইব্রেন্ট মিডিয়া যদি আপনার মানে গুটি কতেক ধনির জন্য কথা বলে, গুটি কতেক মানে এস্টাবলিশমেন্টের জন্য কথা বলে, যেগুলোর মধ্যে মিথ্যাচারে পরিপূর্ণ, সেই দেশে মিডিয়ার ভূমিকা কি পালন করা হয়? আমি অত্যন্ত লজ্জিত মিডিয়ার কর্মী, আমি তো কিছু করতে পারছি না। করতে পারি তখনই, করতে পারা সম্ভব তখনই যদি আমরা অন্তত মিডিয়ার স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের সাংবাদিকদের স্বার্থে, তাদের রুটি রুজির স্বার্থে মিডিয়া যে গণতন্ত্রের একটা সহায়ক শক্তি, সেটাকে শক্তিশালী করার জন্য সকল মত এবং পথের সাংবাদিকরা অন্তত নিজের কিছু স্বার্থকে বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে অন্তত ন্যূনতম কিছু বিষয়ে, যেটা বাংলাদেশের গণমাধ্যমকে স্বাধীন
অনেকাংশে রাখবে, 100% না পারবো, 80% রাখবে, 70% রাখবে, সেই জায়গায় যদি না আসতে পারি এটা হবে না। এবং এটা হবে কিনা আমি জানি না। তবে দেখেন আমরা কিন্তু বাংলাদেশের মানুষের যে এত দুঃখ দুর্দশা, এত সমস্যা, ধন্যবাদ জনাব কামালউদ্দিন সবুজ স্যার। শেষ করছি, এত সমস্যা আমরা কিন্তু সেগুলো লিখছি না, কিন্তু দুই একটা ছিটাফোটা যেটা টিপস অফ দ্য আইসবার্গের মতো লেখা হচ্ছে, সেটার জন্য কিন্তু আবার আমরা নির্যাতিত হয়ে যাচ্ছি। তো কাজেই বাংলাদেশের সাংবাদিকদের মাথায় ঘাড়ে কয়টা মাথা আছে যে তারা চাকরি করে ওই কর্পোরেট হাউসের কথার বাইরে যায় তারা লিখবে? কারণ এখানে তো সবাই পাওয়ারে যারা আছে, কর্পোরেট হাউসে যারা, তারা সবাই কিন্তু একই দলের লোক। একই দল বলতে আমি রাজনৈতিক ভাবে না বললেও অন্যভাবে বলতে তারা একই দলের লোক। তো কাজে তাদের পারপাসই আপনাকে সার্ভ করতে হবে, আনলেস দেশে সত্যিকারের অর্থে কোনো গণতান্ত্রিক জনগণের শাসন প্রতিষ্ঠিত না হবে এবং একটি মানে অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট না হবে, এবং সত্যিকার অর্থে স্বাধীন একটা সার্বভৌম দেশ যেভাবে চলে সেভাবে প্রতিটি রাষ্ট্রের প্রতিটি অর্গান যদি ফাংশন করতে না পারে, সেখানে শুধু মিডিয়ার কথা শুধুমাত্র আলোচনা করে কোনো ফল আসবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ জনাব কামালউদ্দিন সবুজ। এখন আমি আসছে আমরা একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান সাহেবকে প্রশ্ন করতে চাই যে মিডিয়া যে স্বাধীনতার কথা আমরা শুনলাম, যে স্বাধীনতা যেভাবে খর্ব হচ্ছে, তো একটি দেশ, আর আমরা অপরদিকে শুনি যে যেটা এতক্ষণ জনাব কামালউদ্দিন সবুজ স্যার উনি বললেন যে আমরা শোনা যাচ্ছে যে দেশ উন্নয়ন হচ্ছে। এক সংবাদপত্র এবং মিডিয়াকে কুক্ষিগত করে আসলে কি কোনো দেশের উন্নয়ন কি আসলে কি সম্ভব, বা এটা কতটুকু হচ্ছে উন্নয়ন সম্ভব? ধন্যবাদ মারিয়াম খন্দকার। প্রশ্নটা এত স্পেসিফিক যে আমার উপসংহার দেওয়ার পথে এটা কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। অনুমতি থাকলে একটু এদিক সেদিকও যাব। আসলে উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, এটা হচ্ছে আবার মাস্টারি হয়ে যাবে। there is a difference between growth and development. growth মানে হচ্ছে লিনিয়ার গ্রোথ, 2, 10, 20, 25। আর উন্নয়ন হচ্ছে আমি মেট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস, ডিগ্রি পাস, আমি তো 2-3 মিনিট আমার 6 ফিট 7 ফিট 10 ফিট হয়ে যাবে। একটা হলো পরিমাণগত পরিবর্তন আর একটা গুণগত পরিবর্তন। আসলে গ্রোথ যেটা বলা হয় সেটা হচ্ছে সংখ্যার বিচারে, মেজার করে হচ্ছে সংখ্যা দিয়ে। আর ডেভেলপমেন্টটা হচ্ছে এটা গুণগত। যেমন আমি আগে যা বুঝতাম না এখন বুঝি। আমার উচ্চতা আগে 6 ফিট 5 ফিট 9 ইঞ্চি, এখনো সেটাই আছে। এটা মানে আমার উন্নতি। তো উন্নতির জন্য ইউনাইটেড নেশনস এর সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা নির্দিষ্ট একটা ব্যাখ্যা আছে। ইকোনমিক, সোশ্যাল, এনভায়রনমেন্টাল পিলার আছে। এই তিনটার সমন্বয়ে উন্নয়ন ব্যাখ্যা করতে হয়, টেকসই উন্নয়ন। সেটা না যায় কোনো অবস্থাতেই তার কাছেও আসে না বর্তমান যে সিস্টেম আছে সেটা। আজকে আপনার আলোচনার বিষয়বস্তুর সাথে মিল রেখে কথাটা শেষ করতে চাই, কয়েকটা কথা বলতে। আমাদের কাদের গনি ভাই যেটা বললেন যে বাংলাদেশে অত্যাচারটা বেশি হচ্ছে সাংবাদিকদের উপর, সাংবাদিক না মানুষের উপর। কারো পরিচয় সাংবাদিক, কারো পরিচয় মাস্টার, কারো পরিচয় ডাক্তার, কারো পরিচয় কৃষক। আপনি যাকেই ডাকবেন মনে হবে যে এর চেয়ে সে বেশি ক্ষতিগ্রস্ত, ওর চেয়ে অন্য লোক আরো বেশি ক্ষতিগ্রস্ত। দুঃখের সাগর তৈরি হবে, মহাসমুদ্র। আমরা সেই আলোচনায় না যাই। কিন্তু আমি একটা জিনিস বলি, যেহেতু আমি বলছি যে সারা পৃথিবীর উদাহরণ দিয়েছি, ফ্রান্স ভিত্তিক একটা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার, তারা 180টা দেশের মধ্যে একটা অনুসন্ধান চালিয়ে দেখেছে সূচকে বাংলাদেশ সম্প্রতি আগের চেয়ে 2 গুণ পিছনে চলে আসছে। তার মানে হচ্ছে 1975-এর 16ই জুন এই যে সংবাদপত্র বন্ধ করার ঘোষণা দিয়েছে, সেই পথ ধরে যে আমরা হাঁটা শুরু করেছি, বর্তমানে আমরা আসলে সেখানে নেই, তার চেয়ে বহু নিচে নেমে গেছে। এটা হচ্ছে বাস্তবতা। আর যেহেতু 180টা দেশের উপর পরিসংখ্যানটা তৈরি করা হয়েছে, সেহেতু অনেক দেশেই মানুষের অধিকার যেটা সেটা খর্ব হচ্ছে। তবে অধিকারের ধরন হচ্ছে মৌলিক যে চাহিদা, সেটার সমস্যা হচ্ছে না। মৌলিক অধিকার নিশ্চিত হওয়ার পর মানুষের বিকাশের আরো অনেকগুলো অধিকার থাকে, সেই জায়গাগুলোতে অনেক জায়গায় আসলে ওরা অ্যাড্রেস করতে ব্যর্থ হচ্ছে। সেই বিবেচনায় উন্নত রাষ্ট্রের বিশ্বেও আসলে সাংবাদিকদের লেখার বলার কোনো কোনো জায়গায় প্রত্যাশা অনুযায়ী আসলে স্বাধীনতা নেই।
আর আরেকটি কথা বলি, দেখুন যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে তৎকালীন রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, তিনি যখন বাকশাল করলেন তখন তার খুব আস্থাভাজন তৎকালীন চিফ অফ স্টাফ সেনাবাহিনীর প্রধান শফিউল্লাহ। তো আমি খেয়াল করেছি ভোরের কাগজে 15 এবং 16 তারিখে 1993 সনে তখন ভোরের কাগজের সম্পাদক ছিলেন মতিউর রহমান সাহেব। তো উনি একটা সাক্ষাৎকার নিয়েছিলেন, যেহেতু আস্থাভাজন ছিলেন শফিউল্লাহ তৎকালীন রাষ্ট্রপ্রধানের। তো উনি বললেন যে ভাবলেন যে এইভাবে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা, বাকশাল কায়েম করা, একদলীয় ব্যবস্থায় আসা বহুদলীয় থেকে, তো মানুষ খুবই খারাপ ভাবে নিচ্ছে, সমালোচিত নিন্দিত হচ্ছিলেন, যেহেতু উনি পছন্দ করতেন। তো উনি একবার তার সাক্ষাৎকারে মতিউর রহমান সাহেবের সাথে বললেন, কোড স্যার, সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, হঠাৎ করে এক পার্টিতে যাচ্ছেন। তখন তিনি উত্তর দিলেন, কোড শফিউল্লাহ, তুমি বুঝবে না, আমার উপর বিশ্বাস রাখো, আনকোড। আমরা জানি না ওনার ইচ্ছা কি ছিল, কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি বাংলাদেশে স্বাধীনতার, বাক স্বাধীনতার যে ফ্রান্স ভিত্তিক সেই সংগঠনের সূচকে আমরা আরো দ্বিগুণ পিছিয়েছি। আমরা 1999 সন নয় এবং 2009 সনে দেখেছি আবারও একই পথ ধরে একই মানুষরা কিভাবে বাক স্বাধীনতা খর্ব করেছে। তাই আমি বলছি যে আসলে কোনো একটা খারাপ কিছু যদি শুরু করা হয়, সেই জিনিসটাই আমাদের এই জাতির, আমাদের মনস্তত্ব হচ্ছে আমরা সেটাকেই যেন ফলো করি। সেই জন্য যিনি নেতৃত্বে থাকবেন তার একটা বড় দায়িত্ব রয়েছে। তিনি ব্যক্তিগতভাবে কেমন মানুষ সেটা বড় কথা নয়, নেতা হিসাবে তিনি সর্বজন শ্রদ্ধেয় এবং সকলের অনুকরণীয় হওয়া উচিত। আমার ব্যক্তি জীবন অন্যরকম হতে পারে, শিক্ষক হিসেবে আমাকে হতে হবে রোল মডেল, ছাত্ররা যেন আমাকে দেখে ভালো কিছু শিখতে পারে, এবং সেটা আমার দায়িত্বের অংশ। নেতাদেরও এরকম একটি দায়িত্ব আছে। সেই জায়গায় থেকে একটা কথা বলি, আমরা দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অসাধারণ ভূমিকা রাখার পরেও কিছু কিছু জায়গায় পুনর্মূল্যায়নের সুযোগ রেখে দিয়েছে। র্যাব সৃষ্টি ভালো কিছু হয়নি, সেটা একটা ভালো উদ্দেশ্যে করেছে, তারা অনেক ভালো কাজও করেছে, অথচ নিষ্পেষণের হাতিয়ার হিসেবে র্যাবকে ব্যবহার করা হয়েছে। একটি ছোট কম চিন্তা করা সিদ্ধান্ত কিভাবে পরবর্তীতে জুলুম নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে সেটা প্রমাণ তো আমরা পেলাম। ফলে প্রত্যেককেই তাদের কৃতকর্ম এবং গৃহীত সিদ্ধান্তগুলোকে পুনর্মূল্যায়নের মানসিকতা তৈরি করতে হবে। আরেকটা জিনিস বলি আমি, আপনারা যদি সুযোগ দেন, সেটা হচ্ছে দেখুন, আমরা দেখেছি আইন বহির্ভূত হত্যাকাণ্ডগুলো তারপর থেকেই শুরু হয়েছে। এখন যে আইন বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হচ্ছে, আপনি একজন আইনজীবী, আমাদের আজকের উপস্থাপিকা, আপনি খেয়াল করে দেখুন কি পরিমাণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। আপনাদের কাছে কটা যায়? গুম, খুন। আইন তো শুধুমাত্র যারা মাদক ব্যবসায়ী, যারা মাস্তান, সমাজের দুর্বৃত্ত, তারাই করছে না। রাষ্ট্রের স্বীকৃত এই ধরনের বাহিনীও তো আইন শৃঙ্খলা হাতে নিয়ে নিচ্ছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। যেখানে আমাদের বিচার ব্যবস্থা আছে, আইনের শাসন আছে, সেটা নিশ্চিত করুন, সেখানে তাদের শাস্তি দিন, আইন সিদ্ধ করুন। কিন্তু এই ভুলগুলো আমাদেরকে ঠিক করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, সংবাদপত্রের কথা বলছিলেন, দেখুন সংবাদপত্র, সংবাদ মাধ্যম আর সাংবাদিকরা ভিন্ন জিনিস। সংবাদ মাধ্যমের মালিক যারা, তারা ব্যবসায়ী, তারাই আইন প্রণেতা। এবং এই ব্যবসায়ী এবং আইন প্রণেতাদের আমরা কারা নির্বাচিত করি? আমরা নিজেরা রাজনীতির কর্ণধার সকল দলে। আমাদের খেয়াল করতে হবে আমরা কাদেরকে এম্পাওয়ার্ড করছি। আমরা রাজনীতিবিদদের করছি। আপনি মহাশক্তিধর একজন শিল্পপতিকে, যিনি একাধারে ল মেকার এবং সংবাদ মাধ্যমের মালিক, তিনি তো আল্লাহ এবং ঈশ্বর ছাড়া কাউকে পরোয়া করার কথা না, কিসের রাষ্ট্রপ্রধান? তাহলে আমাদের চিন্তা করতে হবে বিরাজনীতিকরণের এই যে বেখেয়াল সিদ্ধান্তগুলো, এটা রাজনীতির কর্ণধারদের পুনর্বিবেচনা করতে হবে। এটাই হচ্ছে আমাদের আলোচনার। আমি আরেকটু বলে শেষ করতে চাই, আমাকে একটু সুযোগ দিন। এবং সেই জন্য আমি বলি যে এই দায়িত্বটা নিতে হবে আমরা যারা মূল সিদ্ধান্তগুলো গ্রহণ করি। আপনি কাকে ল মেকার বানাচ্ছেন, কাকে এমপি পদে নির্বাচন করার জন্য মনোনয়ন দিচ্ছেন, আপনাদের ভাবতে হবে সবাইকে। আমরা দেখছি বর্তমান সরকার এই জায়গাটায় এমন ভুল করেছে যে ল মেকারদের 70% হচ্ছে ব্যবসায়ী। তাহলে রাজনীতিবিদরা কোথায় যাবে? আর তারা যদি রাজনীতি থেকে বিতাড়িত হয়, বেঁচে থাকার জন্য কোন প্রফেশনে যাবে? এগুলা ভাবতে হবে। শেষ করে দিচ্ছি। আপনি দেখুন, শেষ করে দিচ্ছি, আর একটা মিনিট সময় দিন। আপনি দেখুন, আমরা কদিন আগে মুনিয়া আত্মহত্যার কাহিনীটা দেখলাম।
আমরা দেখেছি কিভাবে সাংবাদিকরা কতটা জিম্মি, আমরা সমালোচনা করেছি সাংবাদিকদের, কিন্তু আমরা এটা ভাবিনি যে তারা আসলে কোথাও পেশাজীবী হিসাবে চাকরিরত। এবং হুইসেল ব্লোয়িং এর একটা ইস্যু আছে, আপনারা নিশ্চয়ই জানেন, আপনি আইনজীবী সেটা বুঝেন। কখন হুইসেল ব্লো করা যায়? একজন মানুষ বাইরে, আমি কামরুল হাসান যে কোনো সময় লিখে দিতে পারি অমুক শিল্পপতি এই করেছে। ডক্টর মোহাম্মদ কামরুল হাসান স্যার, সরি আমরা একদম শেষ পর্যন্ত পৌঁছে গেছি। আমি আপনাকে আধা মিনিটে শেষ করে দিচ্ছি। তো আমি বলছি যে দেখুন, এই জায়গাগুলো ঠিক করুন। আলোচনায় যদি আপনারা ফলাফল আনতে চান, যারা সিদ্ধান্ত নেবেন তারা এই জায়গাগুলোতে খেয়াল করুন। আমাদের এই কথাগুলো আপনাদের নিশ্চয় অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু গঠনমূলক সমালোচনাই হচ্ছে পরিবর্তনের আসলে প্রকৃত ভিত্তি। এটা মাথায় রাখতে হবে। এই জন্য বলছি যে সেলফ সেন্সরশিপ যেটা সংবাদপত্র নিয়েছে সেটা থেকে বেরিয়ে আসুন, অন্যদের দোষারোপ পরে করুন। মালিকরা যেভাবে সাংবাদিকদের জিম্মি রাখছেন, তারা চাকরি হারানোর ভয়ে থাকেন, সেই জায়গাটায় মুক্ত করুন, দেখবেন অনেকটা বেরিয়ে আসবে। এই জন্য আব্দুল্লাহ আবু সাইদের কথা বলে শেষ করে দিতে চাই। স্যার একটা চমৎকার কথা বলেছেন যে যারা দুর্জন তারা অনেক সঙ্গবদ্ধ, আর যারা ভালো মানুষ তারা বিচ্ছিন্ন, তাদের মধ্যে কোনো ঐক্য নাই, জোটবদ্ধতা নেই। প্রয়োজন হচ্ছে সঠিক চিন্তার মানুষগুলোকে একত্রে আসা এবং একসঙ্গে অন্যায় এবং অবিচার এবং যে নির্যাতন বা যে কালাকানুন আছে তার বিরুদ্ধে দাঁড়ানো, তবেই মুক্তি সম্ভব। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। একটি জাতি ধ্বংসের দিকে ছেড়ে দেওয়ার জন্য অন্যতম হাতিয়ার সত্য প্রকাশের স্বাধীনতা গলা টিপে হত্যা করা। সংবাদপত্রের স্বাধীনতা মানে গণতন্ত্রের অন্তর্নিহিত শক্তি। গণতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, যা 1978 সালে করেছিলেন গণতন্ত্রের ধারক ও বাহক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বর্তমান সময়ে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করছেন। সত্য প্রকাশের জন্য মিথ্যা মামলা, গ্রেফতার, গুম, হত্যা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে, কিন্তু সত্য কখনো চাপা থাকে না, কখনো কখনো জাতির কাছে তা প্রকাশ পাবেই। আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে এলো। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ ও দর্শকদের আমাদের সাথে থাকার জন্য ও আমাদের ভার্চুয়াল টক শো দেখার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ও আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি মারিয়াম খন্দকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।